ঠিক আছে। তো 11-12 সিলেবাসে মেইনলি এগুলো আছে, 9-10 সিলেবাসে নেই। কী কী আছে? এরিয়াল ফটো আছে, স্যাটেলাইট ইমেজারি আছে, ইন্টারপ্রিটেশন, আর রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস আছে। ঠিক আছে, যদিও সবগুলো দেখতে গেলে জিআইএসটা বাদ দিয়ে রিমোট সেন্সিংয়েরই পার্ট। তো এরিয়াল ফটো যেহেতু প্রথমে আছে, তো সেখান থেকে শুরু করি। তো এরিয়াল ফটো মানে কিছুই নয়, জাস্ট এয়ার থেকে, অর্থাৎ বাতাস থেকে উপর থেকে এক কথায় ছবি তোলাটাকে বলা হয় এয়ার ফটো। ঠিক আছে, টেকেন ফ্রম অ্যান এয়ারক্রাফট, অর্থাৎ এরোপ্লেন থেকে বা কোনো কিছু থেকে, এক কথায় এয়ার থেকে তোলা হয় জন্য এরিয়াল ফটো এরকম নাম হয়েছে। ঠিক আছে, তো হিস্ট্রি যদি আমরা দেখি যে প্রথমে বেলুন দিয়ে একজন ছবি তুলছিলেন 1858 সালে। ঠিক আছে, প্যারিস শহরে, এটা এখানে লেখা নাই, রিমোট সেন্সিংয়ের ওই জায়গায় আবার লেখা আছে প্যারিস শহরে। ঠিক আছে, তো তার নাম হচ্ছে, তার অনেক একটা নাম আছে টর্নারচন না কি এরকম, কিন্তু তাকে বেশিরভাগ নাডার নামেই সবাই চেনে। ঠিক আছে, নাডার, NADAR, নাডার, যাকে ফাদার অফ এরিয়াল ফটোগ্রাফ বলা হয়। তিনি প্রথম ছবি তুলেছিলেন প্যারিস শহরের। তারপরে হচ্ছে রকেট মাউন্টেন থেকে ছবি তুলেছিল প্রথমে একজন, যার নাম হচ্ছে আলফ্রেড নোবেল, 1897 সালে। 1909 সালে এরোপ্লেন থেকে একজন ছবি তুলেছিলেন, যার নাম হচ্ছে উইলবুর রাইট, যিনি একজন ইটালিয়ান ছিলেন। ঠিক আছে, তো কে ছিলেন, কবে তুলেছিলেন, কোথা থেকে তুলেছিলেন, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এবার যদি আমরা দেখি যে এরিয়াল ফটোগ্রাফের বিভিন্ন পার্টসগুলো, তাহলে এরিয়াল ফটোগ্রাফ এরকম, মানলাম এটা একটা এরোপ্লেনের মধ্যে এরকম লেখা আছে, লাগানো আছে, তো এটাকে বলা হচ্ছে ফোকাল প্লেন। ঠিক আছে, যেখানে হচ্ছে ফিল্মগুলো থাকে, ফিল্ম মানে হচ্ছে ওই যে আগেকার দিনে যে নেগেটিভে ছবি হতো সেম ওরকম, তো এটা নেগেটিভটা এখানে লাগানো আছে, আর তার লেন্সটা এখানে আছে। ঠিক আছে, মানে আমরা যেমন চশমা পরি, তো আমাদের যে লেন্স থাকে, তো লেন্সটা অ্যাকচুয়ালি কী কাজ করে, লেন্সটা হচ্ছে ওই কোনো একটা অবজেক্টকে যাতে সুন্দরভাবে দেখা যায় সেটার কাজ করে, আর তার রেকর্ডটা কোথায় হয়, ফিল্মে রেকর্ডটা হয়। ঠিক আছে, তো ফিল্ম, ফোকাল লেন্স, এটা হচ্ছে লেন্স। তারপরে হচ্ছে এটা আমাদের টার্গেট এরিয়া, অর্থাৎ এই এরিয়ার উপর আমরা ছবি তুলব। তো এই যে লেন্স থেকে যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে অল্টিটিউড অ্যাভাব দ্য গ্রাউন্ড লেভেল। ফোকাল লেন্থ থেকে কিন্তু নয়, ফোকাল প্লেন থেকে কিন্তু নয়, এরকম। ঠিক আছে, আর এই যে ফোকাল প্লেন যেটা, অর্থাৎ যেখানে নেগেটিভটা থাকে বা ফিল্মটা থাকে, আর যেখানে লেন্সটা থাকে নিচের দিকে, তাদের মধ্যেকার যে গ্যাপটা, সেটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ। আর এই গোটা অংশটাই কিন্তু একটা ক্যামেরার মধ্যে থাকে। ঠিক আছে, ক্যামেরার মধ্যে থাকে, অর্থাৎ একটা ক্যামেরার প্রথমে থাকে ফোকাল প্লেন, তার একটু সামান্য নিচের দিকে থাকে লেন্স, আর এই লেন্সের সহায়তায় কিন্তু আমরা ছবি তুলি, যে ছবিটা কিন্তু এই ফিল্মে রেকর্ড হয়। এটাই হলো মেইন এর উপাদান। তো যেগুলো আমি বললাম ওটাই লেখা আছে লেন্স, তারপরে ফিল্ম লেখা আছে। ফিল্ম হচ্ছে একটা ফ্ল্যাট এরিয়া, এরকম সমতল এলাকা যেখানে ছবিগুলো রেকর্ড হয়। ফোকাল লেন্থ হচ্ছে লেন্স আর ইয়ের মধ্যে ফিক্সড ডিস্টেন্স বিটুইন লেন্স অ্যান্ড দ্য ফোকাল প্লেন, অর্থাৎ ফোকাল প্লেন আর লেন্সের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থের দৈর্ঘ্য যত বেশি হবে, ছবিতে তত জুম বা বড় করা যাবে। অর্থাৎ ফোকাল লেন্থের দৈর্ঘ্যটা যদি বেশি বড় হয়, যত বড় হবে, মানে লেন্সটা যত নিচের দিকে থাকবে, ঠিক আছে, তত ছবিটা কিন্তু ভালো আসবে, এরকম একটা ব্যাপার। তারপর আছে এফ স্টপ বলে একটা রেশিও আছে, যেটা কেমন করে বের করা আছে, লেন্স অফ ফোকাল লেন্থ ডিভাইডেড বাই ডায়ামিটার অফ লেন্স ওপেনিং, অর্থাৎ যখন আমরা লেন্সটাকে খুলবো, তার যেরকম করে গোল মুখটা, তার ডায়ামিটার কত, সেই দুটার মধ্যে যদি রেশিও বের করি, সেটাকে বলা হয় এফ স্টপ। অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর আছে ফ্লাইং হাইট মানে যে উচ্চতায়, মানলাম একটা বিমান এরকম করে যাচ্ছে ছবি তোলার সময়, তো ভূপৃষ্ঠ থেকে সে কত উঁচুতে আছে, সেটাকে বলা হয় ফ্লাইং হাইট। ঠিক আছে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড লেভেল। এবার হচ্ছে এয়ার বেস। তো এরকম করে একটা এরোপ্লেন যখন উড়ে যায়, তো উড়ে যখন যাচ্ছে, এরকম করে যাচ্ছে, তখন সে কিন্তু সবসময় ছবি তুলে না, নির্দিষ্ট কতগুলো বিন্দুতেই ছবি তুলে। তো মানলাম এই বিন্দুটাতে একটা ছবি তুললো, ঠিক আছে, আবার পরবর্তীকালে এই বিন্দুটাতে একটা ছবি তুললো। তো যে বিন্দুগুলোতে ছবিটা তোলে, মানে ক্যাপচার করে ইমেজটা, সেটাকে বলা হয় এক্সপোজর স্টুডেন্ট। ঠিক আছে, এই যে লেখা আছে এক্সপোজর স্টেশন এরকম। ঠিক আছে, বা ফটো পয়েন্টও বলা হয় কি অনেক সময়। তো এই দুটো এক্সপোজর পয়েন্টের মধ্যে, মানলাম এখানে একবার ছবি তুললো, এখানে একবার ছবি তুললো, এর মধ্যেকার যা ডিস্টেন্স, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে এয়ার বেস। তাহলে এয়ার বেস, দ্য ডিস্টেন্স বিটুইন টু ফটো পয়েন্ট মানে যেখান থেকে ছবিগুলো তোলা হয়েছিল। ঠিক আছে, এই যে এরকম এর মধ্যেকার যে ডিস্টেন্সটা। এবার আছে ফ্লাইট লাইন মানে এই যে এরোপ্লেনটাতে এরকম একটা লাইন বরাবর যাচ্ছে, তো এই লাইন বরাবর এখানে ছবি তুললো একটা, আবার একটা ছবি তুললো, তো যে লাইন বরাবর চলে যাচ্ছে পরপর, সেটাকে বলা হয় ফ্লাইট লাইন। এরিয়াল ফটো যারা প্র্যাকটিক্যাল করেছে তাদের হয়তো মনে থাকবে যে এরিয়াল ফটো কিন্তু একসঙ্গে 2টা বা 3টা করা হচ্ছে মোজাইক করে পাশাপাশি রেখে। তো যখন আমরা ফটোগুলো মিলাতাম, তখন কিন্তু একদম পারফেক্ট মিলে যেত না, যে মানলাম এটা একটা ফটো, তো এই ফটোটা সামান্য এরকম নিচ বা উপরের দিকে থাকতো, আবার দেখা গেলো পাশে আরেকটা ফটো দিচ্ছি, ওটা উপরের দিকে থাকছে। এর মেইন কারণ হচ্ছে এই যে ফ্লাইট লাইনটা, সেটা কিন্তু সবসময় সমান থাকে না, যখন সে উপরের দিকে থাকে একটু নিচে চলে আসে, উপরে চলে আসে,
তো ফলে ছবিগুলো ক্যাপচার যখন করে তখন এরিয়াটা একটু ডিফারেন্স হয়ে যায়। তখন আমাকে মানলাম এরকম সোজা লাইনের এই জায়গাটায় আবার এটা নিচে নেমে গেছে, তখন আমাকে একটু লাইন বরাবর মিলাই নিতে হয় আর কি। তো ফ্লাইট লাইন কিছুই না, যে লাইন বরাবর ফ্লাইটটা উড়ে যায়, ব্যাস সিম্পল কথা। এবার আরও কয়েকটা কী টার্ম আছে, এগুলো তো গেল ওর অংশগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এরিয়াল ক্যামেরা কি। তো এরিয়াল ক্যামেরা কিছুই না, যে এরিয়াল ফটো তোলার জন্য যে ক্যামেরা ব্যবহার করা হয় তাকে এরিয়াল ক্যামেরা বলা হয়। তারপর আছে এরিয়াল ফিল্ম, অর্থাৎ এই ক্যামেরা থেকে ছবি তুললে যেখানে ছবিটা রেকর্ড হয়, যেটাকে পরবর্তীকালে প্রিন্ট আউট করা হয়, সেটা হচ্ছে ফিল্ম, যাকে আমরা সহজ ভাষায় নেগেটিভ বলে থাকতাম আগে, এখন ওটা উঠে গেছে। তো এই ফিল্মটা কিন্তু আমাদের নর্মাল ফিল্মের মতো নয়, খুব হাই রেজুলেশন হয় এগুলো, ঠিক আছে। এরিয়াল ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রামেট্রি আর অর্থো ফটোস, চারটা কিন্তু একই রকম টার্ম, চারটাই খুব ইম্পর্টেন্ট, কনফিউশন করে দেবে। তো ফটোগ্রাফি মানে কি? ফটোগ্রাফি মানে হচ্ছে একটা আর্ট বা কলা বলা যেতে পারে, ঠিক আছে। মানে এরকম যে ওই ফটোগ্রাফি করছে এরকম একটা বলি না আমরা, তো আর্ট, সায়েন্স ও টেকনোলজি এটাকে বলা হয়। ফটোগ্রাফ কি? ফটোগ্রাফ হচ্ছে একটা ফটো, ঠিক আছে, যেটা এয়ারপ্লেন থেকে তোলা হয়। তো ফটোগ্রাফ হচ্ছে ফটোটার নাম, আর এরিয়াল ফটোগ্রাফি হচ্ছে প্রসেসটার নাম। আমরা এরকম বলতে পারি যে এরিয়াল ফটোগ্রাফি ইজ দ্য প্রসেস, ঠিক আছে, প্রসেস, এটা একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ফটো তোলার। আর তাহলে এরিয়াল ফটোটা কি? এরিয়াল ফটোটা হচ্ছে একটা ফলাফল, রেজাল্ট, ঠিক আছে। এরিয়াল ফটোগ্রাফির সাহায্যে আমরা এরিয়াল ফটো তুলে থাকি এরকম। ফটোগ্রামেট্রি কি? এই এরিয়াল ফটোর সাহায্যে যখন আমরা কোনো মানচিত্র তৈরি করব, ঠিক আছে, যেমন কোনো টোপোগ্রাফিক ম্যাপ তৈরি করলাম, ঠিক আছে, বা কোনো কাজে লাগালাম, তখন সেই বিষয়টাকে বলা হয় ফটোগ্রামেট্রি। অর্থো ফটোস কি? অর্থো ফটোস হচ্ছে যখন আমরা ফটো তুলি আর কি, তখন কিন্তু সেই ফটোর মধ্যে অনেক বিকৃতি থাকে, মানে এয়ারক্রাফট থেকে যখন ছবি তোলা হয় তখন ছবিটা অনেক বিকৃতি থাকে। তো একে আবার অনেক সময় কারেকশন করা হয় জিআইএসের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। কারেকশন করার পর একটা নতুন ছবি তৈরি হয়, যেটা একদম পারফেক্ট ছবি বলা যেতে পারে। সেই ছবিটার নাম হচ্ছে অর্থো ফটোস, ঠিক আছে। তাহলে অর্থো ফটোস কিছুই নয়, বিকৃত ছবিটাকে কারেকশন করার একটা উপায়, অর্থো ফটোস। এই অর্থো ফটোস থেকেই পরবর্তীকালে কিন্তু ফটোগ্রামেট্রি হয়, এরকম আমরা বলতে পারি। তো এই চারটা ছিল টার্ম। এবার আছে ফিডুসিয়াল মার্ক। তো ফিডুসিয়াল মার্ক মানে একটা এরিয়াল ফটোর চারপাশে যদি আমরা দেখি, তো এই জায়গাটা, কর্নারের এই জায়গাটা, কর্নারের এই জায়গাটা, এই জায়গাটা, এই চারটা জায়গায় বা সাইডগুলোতে এরকম করে কিছু চিহ্ন থাকে, যে চিহ্নগুলোকে বলা হয় ফিডুসিয়াল মার্ক। যেমন আমি এখানে দিয়েছি এই কর্নারে, এই কর্নারে, ঠিক আছে, এই কর্নারে, এই কর্নারে। তো এগুলো প্রত্যেকটাকে বলা হয় ফিডুসিয়াল মার্ক। এই ফিডুসিয়াল মার্কগুলোকে আমরা যদি কোনাকুনি যুক্ত করি এদিক থেকে এদিকে, তাহলে মিডলে একটা সেন্ট্রাল পয়েন্ট তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল পয়েন্ট। তো প্রিন্সিপাল পয়েন্ট কিছুই নয়, জাস্ট ফিডুসিয়াল মার্কগুলোকে যোগ করলে সেন্টারে যে পয়েন্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ফিডুসিয়াল মার্ক। তো এটা গেল প্রিন্সিপাল পয়েন্ট। এবার হচ্ছে নাদির পয়েন্টটা, তাহলে কি? নাদির পয়েন্ট হচ্ছে, মানলাম এখানে একটা এয়ারক্রাফট এরকম করে ছবি তুলছে, তো এই এরিয়ার একটা ছবি তুললো, ঠিক আছে, তো এই এরিয়ার ছবি তুললো। তো যখন সে ছবিটা তুলছে তখন সে তার সোজাসুজি যদি আমরা নিচের দিকে নামি এরকম করে, তাহলে যে বিন্দুটাতে টাচ হবে, দিস ইজ কল নাদির পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ নাদির পয়েন্ট আর প্রিন্সিপাল পয়েন্ট কিন্তু প্রায় সমানই, কিন্তু মনে রাখতে হবে যে এই এরোপ্লেন যেটা আছে সেই এরোপ্লেন কিন্তু সবসময় সোজা ছবি তোলে না। অনেক সময় এরকম করে এয়ারক্রাফট এরকম করে সোজা ছবি তুলছে, সোজা নিচের দিকে একদম ভার্টিক্যাল অ্যাঙ্গেল আছে, অনেক সময় এরকম অবলিক হয়ে গেছে, তো এরকম। তো এরকম করে যদি ছবি তুলে তাহলে কিন্তু নাদির পয়েন্ট আলাদা জায়গায় হবে, প্রিন্সিপাল পয়েন্ট আলাদা জায়গায় হবে। এই কোশ্চিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কোন ফটোগ্রাফির ক্ষেত্রে বা কোন ধরনের ক্যামেরা অ্যাক্সিসের ক্ষেত্রে নাদির পয়েন্ট আর প্রিন্সিপাল পয়েন্ট সেম হয়। তাহলে বলতে হবে যে যখন এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেলে থাকে, অবলিক হলে হবে না। এগুলো নিজের দিকে আছে, আরও ডিটেলসে পড়বো, ওখানে লেখা আছে, ছবিও দেওয়া আছে, কোশ্চিনও দেওয়া আছে এটার উপর একটা। তো প্রিন্সিপাল পয়েন্ট, নাদির পয়েন্ট বোঝা গেল। নাদির পয়েন্ট হচ্ছে উপর থেকে যখন ফ্লাইট থেকে তুলছে তার ক্ষেত্রে যে সেন্টার পয়েন্টটা, সেটা হলো নাদির পয়েন্ট। আর প্রিন্সিপাল পয়েন্ট হচ্ছে যখন আমরা ছবিটা পেয়ে গেলাম, পেয়ে গিয়ে জাস্ট যোগ করলাম, যোগ করে যেটা বিন্দু পেলাম সেটা। ফরওয়ার্ড ওভারল্যাপ, ওভারল্যাপ মানে হচ্ছে ওই যে একটা ছবির সঙ্গে এর এলাকাটা মিলানোর জন্য আরেকটা ছবি যে যোগ করি আমরা, ওভারল্যাপ মানে কিছু কিছু অংশ আছে এটা মিলে যাবে, একটা আরেকটার উপর মিলাই দিয়ে তারপরে করব। ওভারল্যাপ কথার অর্থ হচ্ছে একটা আরেকটার উপর মিলাই দেওয়া। তো এরিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রে তো ওভারল্যাপটা খুবই ইমেজ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ইমেজের থেকে আমরা কি বুঝলাম না বুঝলাম সেগুলোকে ব্যাখ্যা করা। প্রিন্সিপাল ডিস্টেন্স, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পার্সপেক্টিভ সেন্টার অফ দ্য প্লেন অফ দ্য ফটোগ্রাফ, ঠিক আছে। অর্থাৎ এই যেটা এখানে দেখালাম যে এখান থেকে মেইনলি সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় প্রিন্সিপাল পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় প্রিন্সিপাল ডিস্টেন্স, ঠিক আছে, অর্থাৎ ভার্টিক্যালি কতটা থাকে। পার্সপেক্টিভ সেন্টার, দ্য পয়েন্ট অফ অরিজিন, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে পার্সপেক্টিভ সেন্টার মানে হচ্ছে মানলাম এই যে ক্যামেরাটা এখান থেকে ছবি তুলছে, এই জায়গা থেকে ছবি তোলা হলো, তো এই যে পয়েন্টটা, দিস ইজ কল্ড পার্সপেক্টিভ সেন্টার,
ঠিক আছে, অরিজিনে উৎস যে জায়গায়, ঠিক আছে। তো কয়েকটা জিনিস বোঝার আছে, বিশেষ করে যেগুলো আমি বললাম ফটোগ্রাফ মেট্রি, ফিডুসিয়াল মার্ক, নাদির পয়েন্ট, প্রিন্সিপাল পয়েন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবার আরও আছে একটা স্টিরিওস্কোপ। তো স্টিরিওস্কোপ হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রটার সাহায্যে পরবর্তীকালে আমরা এরিয়াল ফটোগ্রাফিটাকে কিন্তু অ্যানালাইসিস করি বা ব্যাখ্যা করি ভালো করে, ঠিক আছে। এরকম হয় এটা এরিয়াল ফটোগ্রাফিটা, এর মাঝখানে কিন্তু ছবিগুলো রাখা হয়, দুই চোখ দিয়ে দেখতে হয়, আর উপর থেকে দেখলে মনে হচ্ছে আমি আকাশে আসি, 3Dর মতো দেখতে লাগে। এর আবার অনেকগুলো ভাগ আছে, যেমন লেন্স স্টিরিওস্কোপ, যেটাকে পকেটও বলা হয় অনেক সময়, মিরর স্টিরিওস্কোপ, যেটা আমাদের কলেজে করানো হতো, স্ক্যানিং মিরর, জুম ট্রান্সফার মিরর, ঠিক আছে, জুম ট্রান্সফার স্টিরিওস্কোপ, এরকম আর কি নাম। তো স্টিরিওস্কোপ কভারেজটা কি? কভারেজ মানে হচ্ছে এই যন্ত্রটা দিয়ে আমরা যখন দেখছি দুই চোখ দিয়ে, তো আমরা একটা নির্দিষ্ট ফিক্সড জায়গায় কিন্তু দেখতে পাবো, এবং সেটা কিন্তু 3D আকারে দেখতে পাবো। তো যতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ কল স্টিরিওস্কোপিক কভারেজ, এরকম, ঠিক আছে। সোরান আছে একটা, সোরানটা আমি বুঝতে পারলাম না, এটা নোটের মধ্যে ছিল জন্য দিলাম, যে আলোকচিত্র তোলার সময় বায়ুজনের অবস্থান কোথায় তা সোরানের সাহায্যে জানা যায়। সোরানটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে, পরে ভাবলাম দেখবো, আর দেখা হয়নি। প্যারালাক্সটা কি? প্যারালাক্স হচ্ছে এই যেরকম যখন কোনো একটা নির্দিষ্ট বস্তু আছে, বস্তুটা ওই জায়গায় আছে, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যদি একদিক থেকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে ওই অন্য জায়গায় আছে, লোকেশনটা অন্য জায়গায়, আর এখানে আছে অন্য জায়গায়। এটা আমরা খুব সিম্পলি, যদি আমরা দুই চোখ খুলে আমাদের সামনে একটা আঙুল নিয়ে আসি, ঠিক আছে, সবাই আঙুল নিয়ে আসো দুই চোখ খুলে সামনে, ঠিক আছে, এবার হুট করে একটা চোখ যদি বন্ধ করি, তাহলে দেখবো যে আঙুলটা মনে হচ্ছে অন্যদিকে সরে গেল, আবার দুটা চোখ খুলছি তখন দেখছি আঙুলটা অন্য জায়গায় চলে আসছে, কিন্তু আঙুলটা তো আমার ফিক্স জায়গায় আসছে, জাস্ট আমার দৃষ্টিভঙ্গির চেঞ্জ হচ্ছে, তার ফলে কিন্তু আমার জিনিসটার লোকেশনটা চেঞ্জ মনে হচ্ছে, এরকম বিষয়টা। তো দিস ইজ কল্ড প্যারালাক্স, যেটা খুব ইম্পর্টেন্ট প্যারালাক্সটাও। ফটো মোজাইক মানে হচ্ছে একাধিক ফটোকে একসঙ্গে কম্বাইন করা, ফটো মোজাইক বলা হয় যেটাকে, ঠিক আছে। এই ছিল কয়েকটা কম্পোনেন্ট বা খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো থেকে কোশ্চেন আসে মেনলি। এবার আমরা আসবো ক্লাসিফিকেশন অফ এরিয়াল ফটোগ্রাফি। তো এরিয়াল ফটোগ্রাফিকে মেনলি দুটা ভিত্তিতে ভাগ করা যায়, একটা হচ্ছে বাই ক্যামেরা অ্যাক্সিস, একটা হচ্ছে বাই স্কেল। তো স্কেলের ভিত্তিতে হচ্ছে লার্জ স্কেল, অর্থাৎ অল্প এলাকার ছবি তুললে লার্জ স্কেল হবে, যেখানে সব কিছু তো নিখুঁতভাবে বোঝা যাবে, কিন্তু এরিয়া কভারেজ অনেক কম হবে। মিডিয়াম স্কেল মানে মাঝারি হবে এটা, আর স্মল স্কেল মানে এখানে তো অনেকটা জায়গার ছবি তোলা যাবে ঠিকই, কিন্তু ছবিটা কিন্তু অতটা স্পষ্ট হবে না। তো এর একটা মান আছে, যেমন এখানে আছে 1 থেকে 15,000 বা তার চেয়ে যদি বড় হয়, তাহলে সেটাকে বলছি আমরা লার্জ স্কেল ম্যাপ। আর যদি 1 থেকে 15,000 থেকে এত হয়, বড় মানে মানটা ছোট হবে কিন্তু স্কেলটা তো বড় হবে, এত যদি হয় তাহলে এটা মধ্যম স্কেল ম্যাপ। আর 1 থেকে 30-এর চেয়ে যদি ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় স্মল স্কেল ম্যাপ। অর্থাৎ যতই স্মল স্কেল হবে তত কিন্তু এরিয়া কভারেজ বেশি হবে, কিন্তু তার ফটোর মধ্যে ডিস্ট্রাকশন বেশি থাকবে, মানে ফটোটা অত ক্লিয়ার বোঝা যাবে না। এবার বাই ক্যামেরা অ্যাক্সিস তাহলে কী কী? ভার্টিক্যাল, অবলিক, আর ভার্টিক্যাল আর অবলিক আবার দুই প্রকার, লো অবলিক আর হাই অবলিক। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই টার্মগুলো প্রত্যেকটা। তো ভার্টিক্যাল অ্যাক্সিস কথার অর্থ হচ্ছে উলম্ব চিত্র। অ্যাক্সিস মানে হচ্ছে এই যে ছবিটা যখন তুলছে, ছবিটা আছে দিকে, আমি দেখা দিচ্ছি একবার এখানে, তাহলে বোঝা যাবে। তো এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস, অর্থাৎ ক্যামেরাটা যখন একদম সোজা আছে, সোজা, এই যে এটাকে বলা হয় অ্যাক্সিস। তো ভার্টিক্যাল অ্যাক্সিস যেহেতু সোজা একদম লম্ব তুলছে, তখন সেটাকে কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিস বলা হয়। আর এইরকম ভার্টিক্যাল অ্যাক্সিসে ছবি তুললে তখনই কিন্তু কী হবে, নাদির পয়েন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল পয়েন্ট হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন ধরনের এরিয়াল ফটোগ্রাফিতে নাদির পয়েন্ট আর প্রিন্সিপাল পয়েন্ট সমান হয়, তাহলে সেটা হচ্ছে কিন্তু ভার্টিক্যাল ফটোগ্রাফিতে। আর লো অবলিক মানে কি? তো এখানে দেওয়া আছে, এই যে এটা আমি হাইলাইটও করেছি, নাদির পয়েন্ট ও প্রিন্সিপাল পয়েন্ট কিন্তু সমান হবে। তো এই যে এটা আছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, তো এটা ভার্টিক্যাল মানে আমরা তো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি বুঝি, একদম সোজা নিচের দিকে, কিন্তু এটা 3 ডিগ্রি পর্যন্ত এর বিচ্যুতি হতেই পারে। 3 ডিগ্রি পর্যন্ত যদি বিচ্যুতি হয়, তাও কিন্তু সেটাকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল ফটোর মধ্যে ধরে থাকি, ঠিক আছে। তো এবার তির্যক চিত্র মানে অবলিক, যেটা বললাম অবলিক ফটো। তো অবলিক ফটোটা আমরা ছবি দেখলেই বুঝতে পারবো যে এটা, যে ক্যামেরাটা এরকম করে আছে, এরকম করে এই দিকে মেনলি দেখছে, এটা আমাদের জমিটাকে এরকম তির্যকভাবে দেখছে, তো এটাকে বলা হয় তির্যক বা অবলিক ছোটো ফটো। তো এটা 90 ডিগ্রি থেকে সবসময় কম হবে মানটা, এর ভ্যালুটা, ঠিক আছে। এটা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে লো অবলিক, একটা হচ্ছে হাই অবলিক। তো লো অবলিক হচ্ছে 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যদি এর কৌণিক পরিমাণটা হয়, সেটা হচ্ছে লো অবলিক। এ কিন্তু তুলনামূলকভাবে এর থেকে, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি এরিয়া কভারেজ করবে, ঠিক আছে, কিন্তু বেশি এরিয়া কভারেজ করবে। আর এই হচ্ছে যেটা হাই অবলিক, যেটা আরও বেশি ঝুঁকে থাকবে, সে হচ্ছে সব থেকে বেশি এরিয়া কভারেজ করবে। তো এরকম একটু মনে রাখতে হবে। তো এটা হচ্ছে 3 থেকে 30 ডিগ্রি, এর জন্য কারণ 3 ডিগ্রি পর্যন্ত যদি হেরফের হয়, তাহলে ওটা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের মধ্যেই ধরে। আর 30 থেকে 60 ডিগ্রির মধ্যে যদি হয়, সেটা হচ্ছে হাই
বাট কি হাই অবলিক ফটো এরকম। এবার এগুলো এখানে লেখা আছে সব, যে অপটিক্যাল অ্যাক্সিস কত পর্যন্ত বিচ্যুতি হতে পারে, এটা 3 ডিগ্রি পর্যন্ত, এটা 30 ডিগ্রি পর্যন্ত, এটা 30 ডিগ্রির বেশি। ঠিক আছে, হরাইজন খুব ইম্পর্টেন্ট। হরাইজন কথার অর্থ হচ্ছে দিগংশ। যদি আমরা কোনো ফাঁকা জায়গায় তাকাই না, তো দিগান্ত আর কি, যদি আমরা কোনো ফাঁকা জায়গায় তাকাই তাহলে দেখবো যে একটা সময় আকাশটা মনে হচ্ছে ওইদিকে গিয়ে মিশে গেছে। তো এই যে এটাকে বলা হচ্ছে হরাইজন। তো হরাইজন অ্যাকচুয়ালি যখন হবে কি বলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে, তখন সেখানে কোনো হরাইজন কিন্তু তৈরি হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন একটা, যে কোন ধরনের ফটোগ্রাফিতে হরাইজন তৈরি হয় না, তাহলে সেটা হচ্ছে কিন্তু এখানে। আর হরাইজন বেশি কোথায় হবে? হরাইজন এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে, ক্লিয়ারলি ভিজিবল হবে এখানে, যেহেতু ওটা অনেক ঝুঁকে আছে, তো ওটা আরও ভালো করে বোঝা হবে। কভারেজ অর্থাৎ এরিয়া কভারেজ, সব থেকে ছোটো এরিয়া কভারেজ করবে, কিন্তু খুব নিখুঁতভাবে কভারেজ করবে। এ হচ্ছে লার্জ এরিয়া কভারেজ করবে এর তুলনায়, আর এই হচ্ছে লার্জেস্ট এরিয়া কভারেজ করবে, অর্থাৎ সব থেকে বেশি এরিয়া কভারেজ করবে। ঠিক আছে, এরকম কয়েকটা জিনিস জানতে হবে, তাহলে হয়ে গেল। এই কয়েকটাই জিনিস ইম্পর্টেন্ট। আর এটা ম্যাপিংয়ের ক্ষেত্রে, এটা সার্ভেইংয়ের ক্ষেত্রে, এটা ছবি তোলার ক্ষেত্রে এরকম। মেইন হচ্ছে এই যে তিনটা আমি বললাম, এই 3টা পয়েন্টই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে এগুলো আছে শেপ, মানে ছবিটা কীরকম হবে, এটা তো স্কোয়ার হবে, আর এটার একটা বাংলা মানে থাকবে হয়তো, আমি জানি না, এটা স্কোয়ার হবে না আর কি, একটু অন্যরকম হবে। এটা বাংলা মিনিং চেক করে নিলেই হবে, আমি চেক করিনি। তো গেল এটা। এরপর আছে জিওমেট্রি অন এরিয়াল ফটোগ্রাফ। জিওমেট্রি কথার অর্থ হচ্ছে যে এরিয়াল ফটোগ্রাফ তৈরির ক্ষেত্রে কোন ধরনের প্রজেকশন ব্যবহার করা হচ্ছে। তো 3 প্রকারের প্রজেকশনের কথা আছে অ্যাকচুয়ালি। প্যারালাল প্রজেকশন একটা হচ্ছে অর্থোগোনিক্যাল প্রজেকশন, একটা হচ্ছে সেন্ট্রাল প্রজেকশন। তো প্যারালাল প্রজেকশনটা এরকম, যে ছবি তো তুলছে ঠিক আছে, কিন্তু এই যে ছবি তুলছে এটা এই অ্যাক্সিসটা 3টা কিন্তু প্যারালালে আছে, বাট নট ভার্টিক্যাল। প্যারালাল আছে কিন্তু উল্লম্ব নয় পুরোপুরি। ঠিক আছে, তো প্যারালাল কিন্তু উল্লম্ব নয়, এটাকে বলা হচ্ছে প্যারালাল প্রজেকশন। ঠিক আছে, কিন্তু তারপরে যেটা আছে অর্থোগোনিক্যাল প্রজেকশন, সেটা কিন্তু প্যারালাল তো আছেই, প্লাস কিন্তু এ ভার্টিক্যালি আছে, একদম সোজা নিচের দিকে আছে। তো এটাকে বলা হচ্ছে অর্থোগোনিক্যাল প্রজেকশন। এটা কিন্তু মানচিত্র তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো কোশ্চিন আমাদের আসবে এটা, যে এরিয়াল ফটোগ্রাফিতে কোন ধরনের প্রজেকশন ব্যবহার করা হয়। তো এরিয়াল ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় যেটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল প্রজেকশন। সেন্ট্রাল প্রজেকশনটা কি? সেন্ট্রাল প্রজেকশনটা হচ্ছে যেটা একটা সেন্টার থেকে শুরু হবে, এরকম করে সেন্টার থেকে শুরু করে এরকম করে ছবিটা তোলা হবে। ঠিক আছে, জাস্ট একটা সেন্টার, এগুলো কিন্তু সেন্টার নয়, এরকম করে ভাগ, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি একদম গিয়ে একটা শঙ্কু আকৃতির পাহাড়ের মতো সেন্টার আছে। তো সেন্ট্রাল ফটোগ্রাফ, এটা মনে রাখতে হবে যে এরিয়াল ফটোতে কোন ধরনের প্রজেকশন ব্যবহার করা হয়, তাহলে আমরা বলবো সেন্ট্রাল প্রজেকশন ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটা একটা বিন্দু থেকে শুরু হয়, ব্যাস এরকম। এবার এরিয়াল ফটোগ্রাফি আর ম্যাপের মধ্যে কী পার্থক্য, কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। তো এরিয়াল ফটোগ্রাফি যেটা, সেখানে কিন্তু সেন্ট্রাল প্রজেকশন ব্যবহার করা হয়, অর্থাৎ একটা বিন্দু থেকে শুরু হবে। এখানে কিন্তু অর্থোগোনিক্যাল প্রজেকশন ব্যবহার করা হয়। ঠিক আছে, জিওমেট্রি নট জিওমেট্রিক্যালি অ্যাকুরেট, এটা কিন্তু জিওমেট্রিক্যালি একদম সঠিক কিন্তু নাও হতে পারে এরিয়াল ফটোর, আর এটা কিন্তু জিওমেট্রিক্যালি অ্যাকুরেট, তারপরে তো ম্যাপ তৈরি করা হয়। তারপরে হচ্ছে এটা নট ইউনিফর্ম, অর্থাৎ সব জায়গায় সমান নয়, কিন্তু এটা হচ্ছে ইউনিফর্ম থ্রু আউট। কী এটার কথা বলেছে? স্কেলটার কথা। মানে এরিয়াল ফটোগ্রাফি যখন আমরা একটা ছবি তুললাম, ছবিটার সব জায়গার স্কেল কিন্তু সমান নাও হতে পারে, কিন্তু ম্যাপের ক্ষেত্রে কোনো দিন এরকম হয় যে ম্যাপের 4টা 5টা স্কেল, তো ম্যাপের একটা স্কেল হবে, তো ওটা এখানে বলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেস্ট হচ্ছে ইনএক্সেসেবল এরিয়াতে, যেখানে পৌঁছানো যাবে না। আর এখানে হচ্ছে এটা আবার ওই জায়গাগুলোতে ম্যাপ তৈরি করতে পারে না, এটা একটা সুবিধা, যে ইনএক্সেসেবল জায়গাগুলোতে খালি ম্যাপ তৈরি করতে পারে না, যেগুলোতে পৌঁছানো যায় সেগুলোতেই করে। তো ইনএক্সেসেবল জায়গাগুলোতে আমরা তখন এরিয়াল ফটোগ্রাফি করি। তাহলে এটা একটা হতে পারে যে ম্যাপ তৈরির ক্ষেত্রে কোন জায়গাটা অসুবিধাজনক, তাহলে হবে ইনএক্সেসেবল জায়গা, সেক্ষেত্রে আমরা এরিয়াল ফটোগ্রাফির সাহায্য নিই। ঠিক আছে, এবার হচ্ছে স্কেল অফ এরিয়াল ফটো। তো এরিয়াল ফটোর স্কেল কি? আমরা এমনি যদি স্কেল দেখি তাহলে কি দেখি, যে ডিস্ট্যান্স অর্থাৎ টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্ট্যান্স, অ্যাকচুয়াল ডিস্ট্যান্স ডিভাইডেড মানে ম্যাপ ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্ট্যান্স। কিন্তু যেহেতু এটা ফটো, তো এখানে হচ্ছে ফটো ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্ট্যান্স হবে। যেমন একটা এখানে কোশ্চেন লেখা আছে যে একটা এরিয়াল ফটোগ্রাফিতে 2 সেন্টিমিটার, দুটা বিন্দুর মধ্যে 2 সেন্টিমিটার ডিস্ট্যান্স আছে। ঠিক আছে, বাস্তবে যেটা 1 কিলোমিটারকে নির্দেশ করছে, তাহলে তার স্কেল কত? ঠিক আছে, তো স্কেলটা হচ্ছে 1:50,000 হবে, কারণ উপরে 2 সেমি আর নিচে হচ্ছে 1,00,000 সেমি, 1,00,000 সেমি বাস্তবে। ঠিক আছে, 1,00,000 সেমি, 1 কিলোমিটার মানে তো 1,00,000 সেমি, তো 2 আর 1,00,000 দিয়ে ভাগ করলে উপরে 1 থেকে গেল, নিচে 50,000 হয়ে গেল, তাহলে অ্যান্সারটা হবে 1:50,000। এরকম কোশ্চেন আসে না, কিন্তু দিতেই পারে। তো এতদূর পর্যন্ত ছিল এরিয়াল ফটোগ্রাফ। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি দিয়েছি। ইন হুইচ অফ দ্য ফলোইং এরিয়াল ফটোগ্রাফ দ্য হরাইজন অ্যাপিয়ার্স, হরাইজন দেখা যায়। ঠিক আছে, হরাইজন ডাজ নট অ্যাপিয়ার হতো, ভুল হয়ে গেছে কোশ্চেনটা, মানে কোশ্চেনটা ঠিকই আছে, অ্যান্সারটা তাহলে ভুল করেছি, যেটা আমি কোশ্চেন দিতে চাইছিলাম ওইটা হয়নি।
হরাইজন নট অ্যাপিয়ার হতো, ঠিক আছে। তো এটা অ্যান্সারটা ভুল আছে, এটা আর এডিটিং তো করতে পারবো না, এটাই তো সমস্যা। এটা এডিট করে দিলে ভালো হতো, সবার ভুল হয়ে যাবে নাহলে। ইন হুইচ প্রজেকশন এরিয়াল ফটোগ্রাফস দ্য হরাইজন অ্যাপিয়ার, হরাইজন দেখা যায়, তো এগুলোতে দেখা যাবে, এটাতে নট অ্যাপিয়ার হতো। এটা আমি ঠিক করে দেবো, হ্যাঁ, নাহলে ভুল থেকে যাবে, কোশ্চেনটা আসতে পারে পরীক্ষা, এই জন্যই। ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াল ফটোগ্রাফস দ্য নাদির পয়েন্ট অ্যান্ড প্রিন্সিপাল পয়েন্ট কোইনসাইড, অর্থাৎ নাদির পয়েন্ট আর প্রিন্সিপাল পয়েন্ট এক জায়গায় মিলে যায়, তাহলে এটা হবে ভার্টিক্যালের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট, তিনটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। আর এগুলা কোশ্চেন যারা কনসেপ্ট না বুঝে এমনি ভাবে যাও আমার তো ওগুলো পড়া আছে, তারা এগুলা কোশ্চেন পারবে না অতটা। হুইচ টাইপ অফ দ্য ফলোয়িং প্রজেকশন ইজ ইউজড ইন এরিয়াল ফটোগ্রাফ, তো এরিয়াল ফটোগ্রাফি কোন প্রজেকশন ব্যবহার করা হয়, তো সেটার নাম হচ্ছে সেন্ট্রাল প্রজেকশন। ব্যাস এতদূর পর্যন্ত এরিয়াল ফটোগ্রাফি পড়লেই হবে, বেশি পড়লে মাথা খারাপ হয়ে যাবে নাহলে। এবার চলে আসবো আমরা স্যাটেলাইট ইমেজারি। তো স্যাটেলাইট ইমেজারি কি, স্যাটেলাইট থেকে যে ছবিটা তুলে সেটার নাম হচ্ছে স্যাটেলাইট ইমেজারি। তো ইমেজ আর ইমেজারি বলে দুটো টার্ম আছে। ইমেজ মানে হচ্ছে একবার ফটোটা তুললাম, জাস্ট আমরা একটা আমাদের মোবাইলে একটা ফটো তুললাম, তো সেটা হয়ে গেল ইমেজ। আর ইমেজারি কথার অর্থ হচ্ছে একাধিক ফটো তুলে সেটাকে মোজাইক করে যখন একদম ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, যে জিনিসগুলো ছাড়া গেছিলো সেগুলো যখন হবে, তো সেটাকে বলা হয় ইমেজারি। অর্থাৎ ইমেজারি মানে হচ্ছে পারফেক্ট ফটো একটা। বড় বড় ক্ষেত্রে এই স্যাটেলাইট ইমেজারি শব্দটার জন্য ব্যবহার হয়, কারণ স্যাটেলাইট থেকে একটা জায়গার একবারে ছবি তুলে আর আমাদের পাঠাই দিল ওরকম নয়, বারবার ছবি তুলে 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 যেগুলো ঠিকঠাক বোঝা যায় না সেগুলো করে, তারপরে কিন্তু সেই ছবিটা আমাদের রেডি টু ইউজ হয়। তো ওইটাই আর কি গেল এটা। এটাকে বলা হয় পিকচরিয়াল বেসড ইনফরমেশন, কারণ ফটোটা তুলবে সেই ফটোটাই আমরা এরকম দিয়ে দেবে, জাস্ট সামান্য কিছু এডিটিং করবে এরকম নয়, যে এখানে জলাভাগ আছে জলাভাগকে একটা অন্য সিম্বল দ্বারা দেখালাম ওরকম কিন্তু নয়। তো ওই জন্য বলা হয় এটা পিকচরিয়াল বেসড ইনফরমেশন থাকে এখানে। এবার এর মধ্যে কিছু এলিমেন্ট আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্ট দিয়ে দিবে যে আমরা যখন ভিজুয়ালি ইন্টারপ্রেট করব কোনো একটা ইয়েকে, এটাকে স্যাটেলাইট ইমেজারিকে, তখন আমাদের কী কী উপাদানকে গুরুত্ব দিতে হবে। তো প্রথমে দিতে হবে টোন বা কালার। যেমন এখানে লাল আছে, তো লাল মানে এখানে স্বাভাবিক উদ্ভিদ, কারণ এক্ষেত্রে একটা এফসিসি ব্যবহার করা হয়, একটু পরে বলবো আমি। তো কালারটা দেখে আমরা প্রথমে বুঝবো যে কালার হচ্ছে প্রথম, যদি বলে যে প্রথম উপাদান কোনটা, তাহলে প্রথম উপাদানই হচ্ছে কালার আর টেক্সচার, তারপরে এগুলো পরে। তো প্রাথমিক উপাদান হচ্ছে কালার অ্যান্ড টেক্সচার, কালারটাকে অনেক সময় টোনও বলা হয়, গেল এটা। আর টেক্সচার মানে হচ্ছে গ্রথন, হালকা গ্রথন, ভারী গ্রথন এরকম। সাইজ যদি এরকম থাকে যে একটা ম্যাপের মধ্যে এরকম অনেক বড় আকারে একটা চৌকোন আকার কিছু বোঝা আছে, তার মানে আমরা বুঝবো নিশ্চয়ই ওটা একটা বড় কিছু হবে, ঠিক আছে। মানে যদি একটা ছোটো এরকম করে বাড়ি থাকে, বাড়ি বুঝলাম যে এটা একটা বাড়ি কিন্তু ছোটো বাড়ি, তাহলে বুঝলাম যে ওটা একটা কোনো মানুষের বাড়ি। কিন্তু ওইটাই যখন বড় আকারে থাকবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝবো, বলবো না যে ওটা হচ্ছে একটা মানুষের বাড়ি, তাহলে বলবো যে ওটা একটা ফ্যাক্টরি হতে পারে, একটা স্কুল হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো ওটাই বলেছে। শেপ আকৃতিটা কীরকম, গোলাকার হলে একরকম বুঝবো, চৌকান আকার হলে একরকম বুঝবো। যদি একটা এরকম করে সোজা লাইন থাকে এরকম করে, তার মানে নিশ্চয়ই এটা নদী হবে না, নদী কোনো দিন এরকম সোজা হয় না, তার মানে বুঝবো যে ওটা একটা রাস্তা এরকম। শ্যাডো দেখে অনেক সময় বোঝা যায়, যে ছায়া দেখে, যে একটা বড় বিল্ডিং আছে তার নিচে কিছু ছায়া পড়ছে, তার মানে দেখে বলবো যে আচ্ছা তার পাশে হয়তো একটা কোনো বড় বিল্ডিং আছে। প্যাটার্ন দেখে বোঝা যায় অনেক সময় কী রকম আছে। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে তার পাশে কী আছে, যেমন একটা নদী আছে, বুঝতে পারলাম যে এটা নদী, তো নদীর পাশে কিছু একটা আছে এরকম করে, ঠিক আছে। তার মানে আমরা এরকম নদীর বা রাস্তার পাশে এরকম কিছু একটা আছে, তো বুঝবো যে রাস্তার পাশে এটা কোনো একটা বিল্ডিং হবে চৌকোন আকার, কারণ রাস্তা আছে, রাস্তার পাশেই তো বিল্ডিং হয়। নদী, একটা পাহাড়ি এলাকার নদী আছে, তার পাশে তো বিল্ডিং হবে না। তো এরকম কিছু কিছু অ্যাসোসিয়েশন, যে ওর পাশে কী আছে সেটা দেখেও আমরা বুঝতে পারি। তো এগুলো জাস্ট অত ডিপলি পড়তে হবে না, জাস্ট এগুলো মনে রাখতে হবে যে এর মধ্যে কোনটা ভিজুয়াল ইন্টারপ্রেট করতে আমাদের সাহায্য করে, তাহলেই কিন্তু হবে। এবার এখানে একটা কনসেপ্ট আছে যেটা নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। তো ফলস কালার কম্পোজিট করে অনেক সময় এফসিসি লিখে, অনেক সময় এফসিসিএস লিখে। তো এফসিসি লিখলে ওটাকে বলা হয় ফলস কালার কম্পোজিট, কিন্তু এফসিসিএস যদি লিখে তাহলে এস পর হয়ে গেল স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। তো দুটার মধ্যে কী পার্থক্য হলো, স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট যেটা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয়, মানে এটা একদম যেটা অ্যাকচুয়াল সেটাই। আর এফসিসিটা মানলাম মাঝে মাঝে কোনো একটা স্থানীয় ক্ষেত্রে ব্যবহার করা হলো, সেটা হলো এফসিসি এরকম। তো মেইনলি মনে রাখতে হবে এফসিসিএস যদি থাকে আমাকে ফুল ফর্ম জিজ্ঞেস করে, তবে নিশ্চয়ই আমাকে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট অ্যান্সার হবে। আর এফসিসি থাকলে ওটা শুধু ফলস কালার কম্পোজিট হবে। কেন এটা ফলস কালার কম্পোজিট হয়, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল কালার তাকে কিন্তু অন্য কালারে রিপ্রেজেন্ট করে। তো এর মেইন কারণই হচ্ছে এটা, যে যখন উপাদানগুলো আছে, যদি আমরা অ্যাকচুয়াল কালার দ্বারা দেখাই, অত অনেক দূর থেকে ছবি তোলা, তো অ্যাকচুয়াল কালার দ্বারা যদি দেখায় তাহলে মাইট নট বি ইজিলি ভিজিবল ইন ট্রু কালার। তো ট্রু কালারে অনেক সময় ভিজিবল নাও হতে পারে। তো ওই জন্য এটা ফলস কালার ইউজ করে থাকে, যাতে আমাদেরকে বোঝাতে সুবিধা হয়। তবে কোনো কোনো জায়গায় এটাও হয়, বলা থাকে যে হচ্ছে কী বলে, যে নিরাপত্তার খাতিরে। তো নিরাপত্তার খাতিরে এটা সঠিক অ্যান্সার হবে না, কারণ নিরাপত্তার খাতিরে আবার কেমন করে হলো, আমরা তো সব বুঝেই গেলাম যে নীলকে এটাও দেখাচ্ছে,
গ্রিনকে এটা দেখাচ্ছে, রেডকে নিয়ার ইনফ্রারেড দেখাচ্ছে, ঠিক আছে। তো মেইন অ্যান্সার হচ্ছে এটাই, যে অনেক সময় ট্রু কালার দ্বারা সব কিছুকে দেখানো যায় না, সেক্ষেত্রে তারা যে কালারটা দ্বারা ওই জিনিসটাকে ভালো করে দেখানো যাবে সেই কালারটাই ইউজ করে, অনেক দূর থেকে ছবি তোলা তাই। যেমন এখানে ব্লুকে গ্রিন দ্বারা দেখায়, গ্রিনকে রেড দ্বারা দেখায়, রেডকে নেয়ার ইনফ্রারেড দ্বারা দেখায়, অর্থাৎ এক ঘর করে পিছিয়ে গেছে, ব্লুকে গ্রিন, গ্রিনকে রেড, রেডকে নেয়ার ইনফ্রারেড। তো এটা মনে রাখতে হবে। এবার এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনটাকে কোন এফসিসিতে কী কালার দ্বারা দেখায়। যেমন ইভারগ্রিন ফরেস্ট যদি হয় তাহলে রেড টু ম্যাগেন্টা, মানে লালচে এরকম। ডিসিডিয়াস ফরেস্ট যদি হয় তাহলে ব্রাউন টু রেড, ঠিক আছে, পর্ণমোচী আর কি। স্ক্রাব যদি হয় তো এটা হবে, ক্রপ ল্যান্ড হলে পিঙ্ক কালার থেকে এটা হবে। ওয়াটার বডির ক্ষেত্রে এরকম আছে, ক্লিয়ার ওয়াটার হলে ডার্ক ব্লু আর ব্ল্যাক হবে, ঠিক আছে। মানে ঘোলাটে জল আর কি, বালিটালি মিশা জলকে লাইট ব্লু দ্বারা দেখায় এরকম। হাই ডেন্সিটি এলাকাকে এই দ্বারা দেখায়, এগুলো এরকম দেওয়া আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে যদি কোশ্চেন আসে এগুলো থেকে। তো এর মধ্যে এই ছকটার মধ্যে থেকে আসবে, কারণ এটা হচ্ছে এনসিআরটির ছক, ঠিক আছে। আজকের নোটগুলো বেশিরভাগ এনসিআরটি থেকে আছে, কেউ চাইলে এনসিআরটি বইটা খুলে দেখতে পারে, কারণ আমার মনে হলো যে এনসিআরটি থেকেই দিবে, তাও আমি এক্সট্রা কিছু কিছু অ্যাড করেছি, কিন্তু দেখলাম তো কোশ্চেনগুলো এনসিআরটি থেকেই বেশি দেয়, এই জন্য। তো এখানে দুটো স্যাটেলাইট ইমেজারি দিয়েছি বোঝার জন্য, জায়গা ফাঁকা ছিল জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইটুকুই ছিল স্যাটেলাইট ইমেজারি। এবার আমরা আসবো মেইন টপিক আমাদের, যেটার নাম হচ্ছে রিমোট সেন্সিং, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। তো রিমোট কথার অর্থ হচ্ছে দূর, আর সেন্স শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, অর্থাৎ দূরের কোনো ফিলিংস নেওয়া, অনুভূতি নেওয়া, কিসের মাধ্যমে? ছবি তুলের মাধ্যমে, সেটাকে বলা হয় রিমোট সেন্সিং। কোনো বস্তুকে স্পর্শ না করে যখন তার সম্পর্কে কিছু তথ্য আহরণ করা হয়, সেটা অ্যাকচুয়ালি রিমোট সেন্সিং হয়। তো ফাউন্ডার অ্যান্ড হিস্ট্রি যদি আমরা দেখি, তো রিমোট সেন্সিং প্রথমে যে প্রস্তুত করেন তারা হচ্ছে মার্কিন ভৌগোলিক ইভলান লর্ড প্রুইথ, এরকমই নাম ছিল, ঠিক আছে। 1950 সালে রিমোট সেন্সিং শব্দটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। তবে ভারতীয় দূর সংবেদনবিদ্যার জনক বলা হয় পিথারাস রামা পিসার্ডি বলে একজন লোক আছেন তাকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার দূর সংবেদনের যদি সংক্ষিপ্ত ইতিহাস দেখি আমরা, তো কেমন করে কী হলো, তো 1858 সালে ওই যে পড়লাম তখন, ওটা প্যারিস শহরের, যার নাম হচ্ছে একটা শর্টকাট নাম বললাম, এর টুরনাচন একটা নাম, আবার একে অন্য একটা নামেও ডাকা হয়, ঠিক আছে। তো তিনিই প্রথম ছবি তুলেন, আর ছবি তোলা মানেই তো, দূর থেকে ছবি তোলা মানেই তো ওটা একটা স্যাটেলাইট রিমোট সেন্সিংই হলো। তারপর প্রথম বিশ্বযুদ্ধ আসলো, প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু সামরিকদের উদ্দেশ্যে অনেক সময় বায়বীয় আলোকচিত্র তোলা হয়, মানে ওই যে এরিয়াল ফটো তোলা হয়েছিল কতগুলো। তারপর আছে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ মানে 1945-51 এটা। এই সময় কিন্তু বিমান দ্বারা অনেক জায়গার মানুষ গোপনে গোপনে ছবি তুললো এরকম, ঠিক আছে। যখনই এরকম ছবি তুলতে আছে, অ্যাকচুয়ালি ধীরে ধীরে কিন্তু রিমোট সেন্সিংয়ের ডেভেলপ হতে থাকলো, এটাই আর কি বোঝানোর চেষ্টা করেছে। 1960 থেকে 70 দশকে উন্নত দূর সংবেদন চিত্রের বিপ্লব ঘটলো, সবাই তখন স্যাটেলাইট পাঠাচ্ছে এরকম। 1972 সালে বেঙ্গালুরুতে ইসরো প্রতিষ্ঠা হলো ভারতবর্ষে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ভারতে কবে ইসরো প্রতিষ্ঠা হয়, 1972 সালে। এবং 2008 সালে ন্যাশনাল, ঠিক আছে, রিমোট সেন্সিং সেন্টার স্থাপিত হয় কিন্তু ভারতে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরপর কয়েকটা স্টেপ কখন কী হয়েছিল। এবার এখানেও কিছু কিছু কী টার্ম আছে, যেমন একটা শোষণ মাত্রা বা অ্যাবজর্পটেন্স এরকম। তো কী এটাকে বলে? কোনো বস্তুর দ্বারা শোষিত রশ্মি শক্তি ও প্রাপ্ত রশ্মির শক্তির অনুপাত, ঠিক আছে। যে একটা বস্তু আছে, এই বস্তুটা যতটা শক্তি পেলো, মানলাম 100 ক্যালারি শক্তি পেলো, ক্যালারি কথার কথা, এই 100 ক্যালারি শক্তির মধ্যে সে 50 ক্যালারি শক্তি শোষণ করে নিয়েছে, তাহলে 50/100, এটাকে বলা হয় অ্যাবজর্পটেশন এরকম। ব্যান্ড কি? ব্যান্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের দৈর্ঘ্যের পরিসর, ঠিক আছে। ব্যান্ডকে অনেক সময় কালার দ্বারাও রিপ্রেজেন্ট কিন্তু করা হয়। ডিজিটাল ইমেজ মানে হচ্ছে যখন কোনো ইমেজকে ডিজিটালি প্রস্তুত করা হবে, সিম্পল এরকম। এর আবার নাম্বার থাকে চিত্রগুলো, ঠিক আছে, প্রতিটা পিক্সেলের নাম্বার থাকে এরকম, যেটাকে বলা হয় ডিজিটাল নাম্বার, ঠিক আছে। এগুলা ভিতরে ঢুকতে গেলে অনেক আছে, কিন্তু অত ভিতরে গেলে না মেইন জিনিসগুলোই বাদ চলে যাবে, এগুলো ছোটো একটা টপিক। কিছু জিনিস পড়ার আগে না আগে লিমিটেশন বুঝতে হয়। অনেক বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, কিন্তু আমাকে বুঝতে হবে যে জিওগ্রাফির লিমিট কত দূর পর্যন্ত, ঠিক আছে। আমি যদি ফালতু ভুলভাল জিনিসে চলে যাই তাহলে মেইন জিনিস ভুলে যাবো কিন্তু। তো আমি কিছু জিনিস, যেমন আমি ওরকম, ওই জন্য ইগনোর করে দিই। ডিজিটাল ইমেজ প্রসেসিং কি? চিত্রে থাকা ডিজিটাল সংখ্যাগুলোর গাণিতিক বিশ্লেষণ, অর্থাৎ এই যে ডিজিটাল নাম্বার থাকে এরকম কতগুলো না, সেগুলোর যে বিশ্লেষণটা, সেটাকে বলা হয় ডিজিটাল ইমেজ প্রসেসিং। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি? সূর্য থেকে যে পরিমাণ তরঙ্গটা আসে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর স্পেকট্রাম হচ্ছে এই তরঙ্গগুলোকে যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যের আকারে পরস্পর সাজাবো, যে গামা রে, আলফা রে, এরকম বিটা রে, কী আছে না,
ভিজিবল রে, সেগুলোকে যখন তরঙ্গ দৈর্ঘ্যের আকারে পর পর সাজাবো তখন তাদের একত্রকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক বিচ্ছুরিত হয়ে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তৈরি করে। ফলস কালার কম্পোজিট তো আমরা দেখলামই উপরের দিকে। গ্রে স্কেল হচ্ছে একটা স্কেল যেটা কিন্তু উজ্জ্বলতা পরিমাপ করে কোনো একটা ছবির বা কিছুর, ঠিক আছে, রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে বা স্যাটেলাইট ইমেজারির ক্ষেত্রে এরকম, তো মনে রাখতে হবে। ইমেজ হচ্ছে কি, ইমেজটা এই জন্য দিলাম যে কেউ যদি বলে ফটো মানে কি, তাহলে কোনো দৃশ্যের স্থায়ী রেকর্ড, কত সুন্দর একটা সংজ্ঞা, এইটুকু সংজ্ঞার জন্যই কিন্তু এটা আমি দিলাম, অ্যাড করলাম, ঠিক আছে। এটা কোনো দিন পরীক্ষায় আসবে না। ফটো মানে কি, কেউ আমরা বলি না এই ফটো তুলতে, একটা কেউ যদি বলে হোয়াট ইজ ফটো, তাহলে ফটো মানে হচ্ছে কোনো দৃশ্যের স্থায়ী রেকর্ড। আমরা যেটা দেখলাম ওটাকে পার্মানেন্টলি রেকর্ড করলাম, সেটাকে বলা হচ্ছে ইমেজ, ঠিক আছে। স্ক্যান কি, স্ক্যান মানে হচ্ছে একটা ছবি যখন কোথাও তোলা হয়, যতটা এরিয়া সে কভারেজ করে, যতটা এরিয়ার মানে ভূপৃষ্ঠের আর কি ইনফরমেশন তার মধ্যে থাকে, সেটাকে বলা হয় স্ক্যান, সিন বলা হয় আর কি, স্ক্যান তো না, সিন। সেন্সর কি, সেন্সর হচ্ছে স্যাটেলাইটের গায়ে থাকা এক ধরনের ছোট্ট একটা যন্ত্র, ঠিক আছে, যেটা কিন্তু ইয়েগুলো কালেক্ট করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো কালেক্ট করে বা বুঝবো আরও পরে একটা, ঠিক আছে। তো সেন্সর দিয়েই আমরা সব কিছু বুঝবো। যে কোনো ছবি বা চিত্রে যতটুকু ভূপৃষ্ঠ দেখায়, এটা তো না, যে কোনো যন্ত্র বিকিরণ গ্রহণ করে, মানে তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা বললাম আমি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গ্রহণ করে ডিজিটাল সংকেত আকারে রূপান্তর করে, সেটাকে আমরা সেন্সর বলবো। এগুলো আরও পরে আছে ডিটেলসে, তখন বলছি। রিফ্লেক্টনেস হচ্ছে প্রতিফলিত রশ্মি। স্পেকট্রাল ব্যান্ড আছে, সবুজ ব্যান্ডের মানে এই যে ব্যান্ড মানে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কতটা, ঠিক আছে, ওগুলোকে বলা হচ্ছে ব্যান্ড। তো এগুলো আমরা ধীরে ধীরে পড়বো কিন্তু এখন। এবার আছে কম্পোনেন্ট অফ রিমোট সেন্সিং। একটা রিমোট সেন্সিংয়ের কী কী কম্পোনেন্ট থাকে? তো রিমোট সেন্সিং মেইনলি একটা প্ল্যাটফর্ম, 2 নম্বর হচ্ছে স্যাটেলাইট, 3 নম্বর হচ্ছে সেন্সর, এই যে সেন্সরটা এখানে ভালো করে পড়বো, 4 নম্বর হচ্ছে অরবিট, 5 নম্বর হচ্ছে সোয়াথ। এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু স্যাটেলাইট গঠিত। এগুলোর আবার প্রত্যেকটার ভাগ আছে, তো ভাগগুলো আমরা ধীরে ধীরে পড়ব। তো প্রথমে আমরা শুরু করি প্ল্যাটফর্ম দিয়ে। প্ল্যাটফর্ম মানে কি? তো প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেখানে স্যাটেলাইটটা রাখা থাকে, সিম্পল লজিক, যেখানে স্যাটেলাইটটা রাখা থাকে বা ভ্যাকিল যেটা সেটাকে বলবো, বা ক্যারিয়ার যেটা, সেটাই হলো প্ল্যাটফর্ম, ঠিক আছে। যেমন গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম, টাওয়ার, ক্যারেন, এটা টাওয়ারের মধ্যে কিছু রাখা থাকলো এরকম। এরিয়াল যেমন হেলিকপ্টারের মধ্যে একটা ইয়ে রাখা থাকলো স্যাটেলাইট, তো হেলিকপ্টারটা হলো ক্ষেত্রে কি প্ল্যাটফর্ম। এয়ারক্রাফটটা প্ল্যাটফর্ম হলো। স্পেস ব্রোন মানে অনেক উপরে যেটা থাকে, স্যাটেলাইট যেমন স্পেস স্যাটেলাইট এরকম, এগুলো এখানে দিয়েছি এরকম, যেমন বেলুন, এরোপ্লেন, হেলিকপ্টার, ঠিক আছে। তারপরে এই যে ট্রাইপড যে স্ট্যান্ডটা, সেটাও কিন্তু এক ধরনের প্ল্যাটফর্ম বলা যেতে পারে, কারণ তার উপরেও কিন্তু আমরা একটা যন্ত্র রাখি। তো গেল এটা, তো গেল প্ল্যাটফর্ম। এবার আসবো আমরা স্যাটেলাইট। তো স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে এর একটা অন্যতম উপাদান, কারণ এই যে রিমোট সেন্সিং ব্যবস্থাটা সক্রিয় হতে গেলে স্যাটেলাইটের কিন্তু একান্ত দরকার। তো স্যাটেলাইট কাকে বলে? স্যাটেলাইট হচ্ছে যখন একটা ছোট্ট বস্তু তার তুলনায় বড় কোনো বস্তুর চারপাশে ঘুরে, তখন তাকে আমরা স্যাটেলাইট বলে থাকি। যেমন চাঁদ অনেক ছোট পৃথিবী থেকে, চাঁদ পৃথিবীর চারপাশে ওই জন্য তার আকর্ষণে ঘুরছে, তো এই জন্য আমরা চাঁদকেও আমরা বলবো যে চাঁদ হচ্ছে পৃথিবীর একটা স্যাটেলাইট। সূর্য হচ্ছে একটা বড় কিছু, আর পৃথিবী হচ্ছে তার তুলনায় অনেক ছোট। পৃথিবীটা কী করছে? সূর্যকে ঘুরছে চারপাশে, তাহলে পৃথিবী হচ্ছে সূর্যের একটা স্যাটেলাইট, এরকম বলা যেতে পারে, ঠিক আছে। বড় কোনো বস্তুকে যখন ছোট কোনো একটা বস্তু ঘুরে চারপাশে, তখন সেটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট 2 প্রকারের হয়, আর্টিফিশিয়াল আর ন্যাচারাল। ন্যাচারাল মানে যেমন চাঁদ, আর্টিফিশিয়াল মানে যেগুলো মানুষ পাঠায়। এই আর্টিফিশিয়ালগুলো 2 প্রকার, একটা হচ্ছে জিও স্টেশনারি, একটা হচ্ছে সান সিনক্রোনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জিও স্টেশনারি আর সান সিনক্রোনাস কি? আমরা যে ছবিটার মধ্যে দেখি যে কিছু কিছু স্যাটেলাইট আছে যারা হচ্ছে নর্থ টু সাউথ মুভ করে, এরকম উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ মেরু বরাবর ঘুরে, যাদেরকে বলা হচ্ছে সান সিনক্রোনাস। কিছু কিছু স্যাটেলাইট আছে যারা হচ্ছে ইকুইটর বরাবর ঘুরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চিন জিজ্ঞেস করেছে, পশ্চিম থেকে পূর্বে ঘুরে না পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, তো পশ্চিম থেকে পূর্বে হবে এরকম, হ্যাঁ। অর্থাৎ এক কথায় ইকুইটর বরাবর ঘুরে। তো যেহেতু এটা পোলার বরাবর ঘুরছে, ওই জন্য নেয়ার পোলার স্যাটেলাইট বলা হয় এটাকে, মানে সান সিনক্রোনাসকে। আর যেহেতু এটা ইকুইটর বরাবর ঘুরছে, ওই জন্য বলা হয় ইকুইটোরিয়াল অরবিটিং স্যাটেলাইট, অর্থাৎ ইকুইটর বরাবর ঘুরছে। অল্টিটিউড যদি আমরা দেখি, সান সিনক্রোনাস কিন্তু অনেক নিচ দিয়ে ঘুরে, অর্থাৎ যেটা নর্থ থেকে সাউথে ঘুরে, সেটা হচ্ছে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতার মধ্যে। কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো অনেক উঁচুতে ঘুরে, ঠিক আছে। কভারেজ যদি আমরা দেখি, তো হচ্ছে 80 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি সাউথ পর্যন্ত, অর্থাৎ 81 ডিগ্রি নর্থ উপরে, নিচের দিকে 81 ডিগ্রি সাউথ, এরকমটাকে কভার করে আর কি। এই এরিয়াটাকে বেশিরভাগ কভার করে, তার বাকি অংশটা কভার করে না, কারণ এর উদ্দেশ্য যেটা, বাকি এরিয়া কভার করার দরকারই পড়ে না। এটা হচ্ছে 1/3 অফ দ্য গ্লোব, অর্থাৎ একটা গ্লোবের 3/1 কভার করে একসঙ্গে। অরবিটাল পিরিয়ড যদি দেখি, তো সান সিনক্রোনাসগুলো ঘুরতে প্রায় অলমোস্ট 14 দিন সময় লাগে। সেখানে জিও স্টেশনারিগুলো অনেক উঁচুতে আছে ঠিকই, কিন্তু তারা 24 ঘন্টায় একবার করে প্রদক্ষিণ করে নেয় গোটা পৃথিবীকে, ঠিক আছে।
যেটা ছবি তোলে রেজুলেশন, এর রেজুলেশনটা খুব ফাইন হয়, এর রেজুলেশনটা কিন্তু অত ভালো হয় না, কারণ অনেক দূর থেকে ছবি তোলে। ঠিক আছে, ইউজেস যদি দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। তো ইউজেস হচ্ছে, এটা হচ্ছে আর্থ রিসোর্স অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোথায় কী সম্পদ আছে না আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। এই জন্য কিন্তু এটা হচ্ছে অনেক নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কীরকম, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। আর এটা মেনলি কেন করি আমরা, এটা হচ্ছে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। এবার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইটগুলো নিচ দিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু সে বেশি এরিয়া কভার করতে পারবে না। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে বেশি এরিয়া যাতে কভার করে। তো বেশি এরিয়া তখন কভার করতে পারবে যখন সেটা অনেক দূরে থাকবে। যেমন একটা টর্চকে যদি আমরা, টর্চের আলোটা যদি খুব কাছাকাছি ফেলি কোনো দেওয়ালের মধ্যে, তাহলে কিন্তু অল্প আলো হবে, অল্প জায়গায় আলোটা ছড়াবে। কিন্তু সেই টর্চটা যদি অনেক দূরে মারি, তাহলে দেখবো যে অনেকটা জায়গার মধ্যে ছড়িয়ে আছে। সেম ওরকম ব্যাপারটা। তো স্পট, আইআরএস, এগুলো হচ্ছে সব সানসিনক্রোনাইজ স্যাটেলাইট। আর ইনস্যাট সিরিজের যেগুলো স্যাটেলাইট, ইনস্যাট 1, 2 এরকম, সেগুলো কিন্তু হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। এটা কিন্তু গোটাটাই আমাদের মনে রাখতে হবে। এবার থার্ড উপাদান যেটা আছে, সেটা নাম হচ্ছে সেন্সর। ঠিক আছে, অর্থাৎ একটা রিমোট সেন্সিং ব্যবস্থা চলতে গেলে যে উপাদানটা সব থেকে দরকার, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সেন্সর। তো সেন্সর কি? সেন্সর হচ্ছে একটা ডিভাইস বা যন্ত্র, যেটা কি করে রিসিভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ ইএমআর গ্রহণ করে, এবং সেটাকে কি করে কনভার্ট ইনটু সিগন্যাল, সেটাকে সিগন্যালে কনভার্ট করে বা অন্য কোনো কিছুতে কনভার্ট করে, যেটা আমাদের কাজে লাগে। পরবর্তীকালে আমরা ওর সাহায্যে বিভিন্ন ধরনের ছবি টবি করে বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো এটা মনে রাখতে হবে, সেন্সর হচ্ছে একটা যন্ত্র ছোট্ট, যে কী করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে নেয় আর সেটাকে সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, তো এই সেন্সরটা কার গায়ে লাগা থাকে? তো এটা লাগা থাকে হচ্ছে স্যাটেলাইটের গায়ে। উইদাউট এ সেন্সর, ঠিক আছে, এই স্যাটেলাইট ইজ নাথিং, অর্থাৎ একটা স্যাটেলাইট কিছুই নয় সেন্সর ছাড়া। যেমন আমাদের মোবাইলের মধ্যে যে চিপস না থাকে, মেমোরি কার্ড না থাকে, বা ইন্টারনেট কিছু না হয়, তাহলে মোবাইলটা একটা খেলনার মতো হয়ে যাবে। সেম ওরকম স্যাটেলাইটের গায়ে যদি সেন্সর না থাকে, তাহলে সেটাও একটা খেলনার মতো কিছু হয়ে গেল, বেকার ফালতু কোনো কিছু লাভ নেই। সেন্সর হচ্ছে দুই প্রকার, বাই সোর্স অফ লাইট, বাই কালেক্টিং ইনফরমেশন। সোর্স অফ লাইট মানে হচ্ছে কিছু কিছু সেন্সর আছে যারা সূর্যের আলোর সহায়তায় কেবলমাত্র কাজ করতে পারে, রাত্রেবেলা ছবি তুলতে পারে না। ঠিক আছে, বা কাজ করতে পারে না। তো অ্যাক্টিভ সেন্সর কথার অর্থ হচ্ছে যারা দিবারাত্র কাজ করে। আর প্যাসিভ মানে হচ্ছে যারা কেবলমাত্র দিনের বেলা ছবি তুলতে পারে, অর্থাৎ সূর্যের আলোর সহায়তায় খালি ছবি তুলতে পারে, তাদেরকে আমরা প্যাসিভ সেন্সর বলবো। রাত্রেবেলা সূর্য নাই, ওই জন্য তারা কিন্তু ইমেজ কালেকশন করতে বা ইনফরমেশন কালেক্ট করতে পারে না। যেমন এটা আমরা দেখছি যে সূর্যের আলো সহায়তা করছে, ওই জন্য একে বলা আছে প্যাসিভ। সূর্যের আলো নেই, সে নিজস্ব আলোকিত ছবি তুলে এরকম দিবারাত্র সবসময় ইনফরমেশন কালেক্ট করে, সেই জন্য একে বলা আছে অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ। কালেক্টিং ইনফরমেশন, এবার যে ইনফরমেশনগুলো কালেক্ট করলো সেগুলো কীভাবে কালেক্ট করছে? তো সেটা যদি ফটোগ্রাফের মাধ্যমে কালেক্ট করে, অর্থাৎ চিত্রের মাধ্যমে, একটা ছবি ইমেজের মাধ্যমে এরকম করে, একটা ইমেজ যেরকম ছবি তুললাম ওরকম করে যদি কালেক্ট করে, তাহলে সেটাকে বলা হয় ফটোগ্রাফিক সেন্সর। আর যদি এই চিত্রের মাধ্যমে না করে স্ক্যানারের মতো করে, স্ক্যানারের মতো, তাহলে সেটা হলো নন ফটোগ্রাফিক। মানে এক কথায় ফটোগ্রাফের মতো করলে ফটোগ্রাফিক, ফটোর মতো না করে অন্য কোনো উপায়ে করলে সেটা হচ্ছে নন ফটোগ্রাফিক। এগুলো আরও ডিটেলসে পড়বো, তখন বোঝা যাবে। ইতু এখন ক্লাস করছে না, আর কি ব্যাপার? ঠিক আছে, কে বেশি নাই। তো প্যাসিভ রিমোট সেন্সিং দিয়ে শুরু করি আমরা। প্যাসিভ রিমোট সেন্সিং মিলে ভূমির ব্যবহার, ভূসম্পদের মূল্যায়ন, এগুলো কাজে ব্যবহার করা হয়। তো এখানে কয়েকটা আছে যে প্যাসিভ রিমোট সেন্সিংয়ের টাইপ। একটা হচ্ছে অপটিক্যাল সেন্সার, একটা হচ্ছে থার্মাল ইনফ্রারেড সেন্সার, একটা হচ্ছে মাল্টিপল স্পেকট্রাল সেন্সার। তো এগুলো আমি লিখে রাখছি এখানে কোনটা কী কাজে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষায় ছবি তুলে দিয়ে দিতে পারে যে ল্যান্ডসেট কী ধরনের সেন্সার, অ্যাক্টিভ না প্যাসিভ। তো আমাদের এই উদাহরণগুলো মেনলি মনে রাখতে হবে। ঠিক আছে, উদাহরণগুলো মেনলি মনে রাখতে হবে এক্ষেত্রে, এটার ক্ষেত্রে উদাহরণগুলো মনে রাখলেই হবে। নেক্সট আছে অ্যাক্টিভ সেন্সার, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অ্যাক্টিভ সেন্সারের উদাহরণগুলো এবং কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো প্যাসিভ সেন্সার যেমন আমরা দেখলাম যে মেনলি কী কাজে ব্যবহার করা হলো, একটু দেখে নিই তাহলে বুঝতে। ভূমির ব্যবহারের ক্ষেত্রে, ভূমি সম্পদের মূল্যায়নের ক্ষেত্রে, বিপর্যয় বা আবহাওয়ার মূল্যায়নের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে। অ্যাক্টিভ সেন্সর অর্থাৎ যেটা দিবারাত্রি করে, সেটা কিন্তু মেনলি কি মানচিত্র তৈরির ক্ষেত্রে, প্রতিরক্ষা যান চলাচলের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। তো এটা একটু মনে রাখতে হবে। এর উদাহরণ আছে রাডার। এটা পরীক্ষায় খুব দেয় যে রাডার কি অ্যাক্টিভ সেন্সর না প্যাসিভ। তাহলে রাডার হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্সর, লাইডারও হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্সর, সোনারও হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্সর। রাডারটা কী কাজ করে? তো রাডারটা মানে কী করে আর কি, তো ভূমি বা বস্তুর তথ্য সংগ্রহ করে কোনো একটা ল্যান্ড এরিয়ার। লাইডারটা কী করে? লাইডারটা হচ্ছে লেজার রশ্মির সাহায্যে তথ্য সংগ্রহ করে, এটাও ভূমির তথ্য সংগ্রহ করে। দুটাই যেহেতু কমন, সোনারটা একটু আলাদা। সোনার মানে হচ্ছে সিট, অর্থাৎ সমুদ্রের। তো সমুদ্র জলতলের ভূপ্রকৃতি, সমুদ্র জলের বৈশিষ্ট্য, এগুলা নিয়ে তথ্য কালেক্ট করে। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে
যে কোন ধরনের কী বলে সেন্সর সমুদ্রের জলতলের সম্পদ কালেক্ট করে, তাহলে সেটার অ্যান্সার হবে কিন্তু সোনার। আর সোনার হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্সর। তো এবার আছে ফটোগ্রাফিক বা অ্যানালগি, ঠিক আছে, অ্যানালগ আর কি। তো ফটোগ্রাফিক সেন্সার মানে হচ্ছে একটা ক্যামেরা আর কি, রেকর্ড দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট ইনস্ট্যান্ট এক্সপোজার, অর্থাৎ একটা একবারই ছবি তুলবে, একবারে ছবি তুললো বা এক দুইবারে, সেটা হয়ে গেলো ফটোগ্রাফ। যেমন হচ্ছে অপটিক্যাল সেন্সর, থার্মাল, ইনফ্রারেড, রাডার, এগুলো কিন্তু সব হচ্ছে ফটোগ্রাফিকের উদাহরণ। এবার হচ্ছে নন ফটোগ্রাফিক বা ডিজিটাল যেটা, তো এরা হচ্ছে কি এদের গায়ে কিন্তু সেন্সর থাকে, সবার গায়েই সেন্সর থাকে। অবটেইন দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট বিট বাই বিট, ওটা যেমন একবারে কালেক্ট করলো কিন্তু ধীরে ধীরে কালেক্ট করছে, বিট বাই বিট করে কালেক্ট করছে, ঠিক আছে। তো ওই জন্য এদের গুরুত্বটা বেশি। নন ফটোগ্রাফিক যেটা, এরা খুব ভালো ডেটা দিতে পারে। এই নন ফটোগ্রাফিক অর্থাৎ ডিজিটাল সেন্সর যেটা, তারই একটা ভাগ হচ্ছে বা উদাহরণ হচ্ছে মাল্টি স্পেকট্রাল সেন্সর, যেখান থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসে, বা কোনো স্যাটেলাইটের পরে পিছনে সামনে MSS লেখা থাকে এরকম করে, ঠিক আছে। তো MSS লেখা থাকলে মানে বুঝতে পারবে যে ওটা যে মাল্টি স্পেকট্রাল সেন্টার। তো মাল্টি মানে কি, বহু, অনেক, অর্থাৎ অনেকগুলো বিট দিয়ে এরকম পরপর ছবি তোলার পর একটা জায়গার তথ্য কিন্তু কালেক্ট করে, এই জন্য একে বলা হচ্ছে মাল্টি স্পেকট্রাল সেন্সার, ঠিক আছে। তো এখানে লেখা আছে স্যাটেলাইট যখন পৃথিবীর ছবি তোলে তখন ক্যামেরা নয় বরং স্ক্যানার নামের বিশেষ যন্ত্র ব্যবহার করে, মানে এক্ষেত্রে এই স্ক্যানার ধাপে ধাপে একটু একটু করে ছবি তুলে, এটাকেই বলা হয় মাল্টি স্পেকট্রাল। মাল্টি কথার অর্থ হচ্ছে ওটাই যে অনেকবার মিলে ছবি তুলে। এরই দুটো ভাগ হচ্ছে হুইগস ব্রুম স্ক্যানার আর পুশ ব্রুম স্ক্যানার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুইগস ব্রুম আর পুশ ব্রুম কি, তো আগে আমরা যদি দেখি যে এই যে ঝাঁটাটা আছে, এটা ঝাড়ুটা, তো এটাকে নাম হচ্ছে হুইগস, ঠিক আছে। তো এটা যদি এই দিয়ে যখন আমরা ঝাড় দিই, মানে আমাদের বাড়ি যখন ঝাড় দিই, তখন কী করি, একবার এদিকে নিয়ে যাই, একবার এদিকে, এরকম করে ঝাড় দিত, ঠিক আছে, এরকম করে লেফট রাইট এরকম করে। তো ঠিক এরকমই এই সেন্সারটা কী হচ্ছে, যখন ডেটা কালেক্ট করবে একবার এদিকে যাবে, আবার একবার এদিকে আসবে, একবার এদিকে গেল, আবার একবার এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, এরকম করতে করতে লেফট রাইট করতে করতে কিন্তু ডেটা কালেক্ট করবে। এই জন্য এই ধরনের সেন্সারকে বলা হচ্ছে হুইগস ব্রুম সেন্সার, ঠিক আছে। আর একটা আছে এটা, তো এটা দিয়ে যখন আমরা মানে কিছু কাজ করি তখন কি করি, তখন কি এরকম করি, এরকম করি না কিন্তু সামনের দিয়ে নিয়ে যাই, সামনের দিয়ে ঠেলে সামনের দিয়ে নিয়ে যাই, ঠিক আছে। তো এখানে ওই যে যন্ত্রটা আছে মানে স্যাটেলাইটটা, সেটা কিন্তু এরকম, এটা কালেক্ট করলো, তারপর আবার আগায় গেল, আবার একটু আগায় গেল, একসঙ্গে গোটাটা কালেক্ট করলো, নেক্সট গোটাটার করলো, নেক্সট গোটাটা করলো, তো পিছন দিক থেকে এরকম পুশ হতে হতে আসছে, ওই জন্য একে বলা হচ্ছে পুশ ব্রুম সেন্সার। তো হুইগস ব্রুম আর পুশ ব্রুম বোঝা গেল আশা করি। হুইগস ব্রুম তাহলে কি, এখানে লেখা আছে যে হুইগস ব্রুম হচ্ছে অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার, অর্থাৎ এইরকম এই দিক করবে, আড়াআড়ি বা প্রস্থ বরাবর করবে। আর পুশ ব্রুম হচ্ছে লম্বালম্বি বা দৈর্ঘ্য বরাবর করবে, ঠিক আছে, লম্বালম্বি, ব্যাস এইটুকু জিনিস মনে রাখলেই হবে। এখানে একটা সিঙ্গেল মিরর থাকে আর সিঙ্গেল ডিটেক্টর থাকে, কিন্তু এখানে অনেকগুলো ডিটেক্টর থাকে, এইটুকু জিনিস মনে রাখলে রাখা যায়। চতুর্থ উপাদান যদি আমরা আসি, তাহলে তার নাম হচ্ছে অরবিট অ্যান্ড সোয়াথ। তো অরবিট মানে কোন দিকে ঘুরছে সেটাকে বলা হচ্ছে অরবিট, ঠিক আছে। বললাম এই স্যাটেলাইটটা এরকম করে এদিকে ঘুরছে, তাহলে ডিরেকশনটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে অরবিট। আর অরবিট এরকম করে প্রদক্ষিণ করার সময় যতটা এরিয়া এরকম করে কভার করে, মানে এতটুকু এরিয়ার ছবি তুলতে যাচ্ছে, তো এই অংশটাকে বলা হচ্ছে সোয়াথ। তো এই জিনিসগুলো জানতে হবে একটু। অরবিট মানে হচ্ছে কোন দিকে ঘুরছে, আর সোয়াথ শব্দের অর্থ হচ্ছে কতটা এরিয়া কভার করতে যাচ্ছে, সেটা হলো সোয়াথ। তো এতগুলো ছিল এর কম্পোনেন্ট, অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এগুলো পড়লে। এবার আছে স্টেজ অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের স্টেজ কী। তো আমি ছবিটার মাধ্যমে দেখাচ্ছি যে রিমোট সেন্সিং কী করে। প্রথমে একটা আলোক উৎস দরকার হয়, আলোক উৎসের সাহায্যে এই যে অ্যাটমসফিয়ার হয়ে কোনো একটা টার্গেট এরিয়া, মানলাম এখানকার ছবি তুলে, তো ওখানে গিয়ে ইন্টারাকশন করার পর আমাদের এরকম পৃথিবীর দিকে অনেকগুলো সেন্সর রাখা থাকে স্যাটেলাইটের মধ্যে। সেন্সর কী করে আবার অ্যাটমসফিয়ার হয়ে সেন্সরের গায়ে গিয়ে সে পৌঁছায়। সেন্সর তখন কী করবে, তখন সেটাকে সিগন্যালে পরিণত করলো বা ডিজিটাল কিছুতে কনভার্ট করলো। সে তখন পাঠিয়ে দেবে যারা ওই স্যাটেলাইটটাকে চালাচ্ছে তাদের কাছে, তারা তখন সেটাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিবে, যারা হচ্ছে একটা ফটো তৈরি করবে বা ওটা ব্যবহারের জন্য অ্যাপ্লিকেবল করে দিবে এরকম আর কি, ঠিক আছে। তখন হচ্ছে সেটা আমরা আবার ব্যবহার করব। তো এটা অনেক সময় দিয়ে দেয় মিলানো যে কোনটা আগে কোনটা পরে। তো প্রথমে হবে সোর্স অফ এনার্জি, তারপর ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার, তারপর ইন্টারাকশন উইথ টার্গেট, তারপর হচ্ছে কালেক্ট বাই সেন্সার, তারপর হচ্ছে এখানে, তারপরে এই জায়গায় এরকম প্রসেসিং, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন। তো এগুলো পরপর যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু হয়ে যাবে। সেন্সর রেজুলেশন একটা টার্ম আছে, ভেরি ইম্পর্টেন্ট। রেজুলেশন কথার অর্থ হচ্ছে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ কাউকে পৃথক করার ক্ষমতা। যখন কাউকে আমরা পৃথক করব, কার ভিত্তিতে পৃথক করব, যে তোর ছবিটা ভালো, এই তোর ক্যামেরা ভালো নয়, তার মানে কি ওর রেজুলেশন খারাপ,
তো এরকম ব্যাপারটা। তো রেজুলেশন চার প্রকারের হয়। একটা হচ্ছে স্পেশাল রেজুলেশন, স্পেকট্রাল রেজুলেশন, রেডিওমেট্রিক রেজুলেশন, টেম্পোরাল। তো স্পেকট্রাল মানে হচ্ছে যখন নাম্বার অ্যান্ড ব্যান্ড, সাইজ ব্যান্ড অর্থাৎ ব্যান্ড ব্যবহার করবে, এটা মনে রাখতে হবে। এই ব্যান্ডটাই এর কী টার্ম, যেমন এখানে লেখা আছে যে এমএসএস ব্যান্ড 2, এমএসএস ব্যান্ড 3। তো এই ব্যান্ড 2 ব্যান্ড 3 এরকম দিয়ে দিল যে এমএসএস ব্যান্ড 2 কী ধরনের রেজুলেশন। তাহলে ব্যান্ড যেহেতু লেখা আছে তাহলে আমি বুঝবো আচ্ছা এটা স্পেকট্রাল রেজুলেশন। স্পেশাল মানে হচ্ছে যখন নাম্বার অফ পিক্সেল, যেমন এলএস এরকম 36.5, 23.5, তার মানে এটা একটা পিক্সেলের এরিয়া বোঝাচ্ছে এরকম, ঠিক আছে। তো এরকম করে যখন রিপ্রেজেন্ট করা থাকবে তখন ওটা হচ্ছে স্পেশাল রেজুলেশন। টেম্পোরাল মানে হচ্ছে যখন কত দিনে ছবিটা তোলা হয়েছে সেগুলো অ্যাড থাকবে, যেমন দিয়ে দিল IRS 1A/1B, এই দুটো হচ্ছে 22 দিনের ছবি তোলা, এটা হচ্ছে 24 দিনের ছবি তোলা। তার মানে এখানে যেটা 22 দিনে, এটা 24 দিনে, এটা তাহলে বেশি ভালো, এটা অনেক দিন থেকে। এই যে পৃথক করলাম আমরা, এটাকে বলা হয় টেম্পোরাল রেজুলেশন। রেডিওমেট্রিক মানে যেখানে বিট ব্যবহার করা হবে, যেমন হচ্ছে এখানে 1 2 3, ল্যান্ডসেট 1 2 3, এটা হচ্ছে 6 বিট ব্যবহার করছে, এটা হচ্ছে 8 বিট ব্যবহার করছে। তো বিট যদি থাকে তাহলে বুঝবো ওটা রেডিওমেট্রিক রেজুলেশন। তো রেজুলেশন যত ভালো হবে ছবিটা এরকম ক্লিয়ার হবে, রেজুলেশন যত খারাপ হবে ছবিটা এরকম হবে, ঠিক আছে। তো পিক্সেল থাকলে সেটা স্পেশাল, তারপরে হচ্ছে টাইম থাকলে সেটা ডেলি, অ্যানুয়ালি এরকম লেখা আছে, তারপরে টেম্পারাল, ঠিক আছে, এরকম করে আছে। এবার চলে যাবো ইমেজ ইন্টারাকশন উইথ অবজেক্ট, অর্থাৎ এনার্জি ইন্টারাকশন উইথ অবজেক্ট। তো আমরা দেখলাম যে যখন আলোক উৎস থেকে আসছিল এর মধ্যে ইন্টারাকশন হলো, এখান থেকে এবার যখন যাচ্ছিলো তখনও অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ একটা EMR অনেকক্ষণ ধরে কিন্তু কি এর মধ্যে থাকছে আর কি, অ্যাটমসফিয়ারের মধ্যে। তো অ্যাটমসফিয়ারের মধ্যে তারা বিভিন্নভাবে ইন্টারাকশন করে, যেমন অ্যাবজার্পশন করে, রিফ্লেকশন করে, ঠিক আছে, স্ক্যাটারিং করে। তো অ্যাবজার্পশন মানে হচ্ছে কোনো কিছুকে শোষণ করে নেওয়া, যে যাচ্ছে কোনো সিগন্যাল বায়ুমণ্ডলে থাকা কোনো গ্যাসীয় উপাদানগুলো তাকে শোষণ করে নিল, 80% ছিল 20% শোষণ করে নিল, বাকিটা পাঠিয়ে দিল। তো এটাকে বলা হচ্ছে অ্যাবজার্পশন। তো এই অ্যাবজার্পশনের সময় অনেক সময় কী হয়, যে মানলাম এরকম যে এটা হচ্ছে এরকম আমাদের আকাশ আছে, মেঘ আছে এরকম, ঠিক আছে, আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো সিগন্যাল এরকম করে যাচ্ছে। তো মানলাম এখানে আছে কিছু, এখানে আছে কিছু, এখানে আছে কিছু। তো এরা কী করলো, এরা কিছু শোষণ করে নিল, এ কিছু শোষণ করে নিল, এ কিছু শোষণ করে নিল। শোষণ করার পর কিছু কিছু গ্যাপ থেকে যায়, যার মধ্যে দিয়ে কিন্তু তাও কিন্তু সে বাকিটা অংশ তা আমাদের টার্গেট এরিয়া পৌঁছে যায়, ঠিক আছে। তো যে অংশটা চলে গেল তাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক উইন্ডো, ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক উইন্ডো। So those areas of the spectrum which are not severely influenced by atmospheric absorption and thus are useful of remote sensing are called atmospheric window। মানে সেই সমস্ত এলাকাগুলো যেগুলো কিন্তু শোষণ করে না, তার মধ্য দিয়ে কিন্তু চলে আছে সিগন্যালটা উপরে, এবং এটা আছে জন্যেই আমরা কিন্তু আমাদের যে রেডিও কানেকশনগুলো, আমরা যে মোবাইলে ইন্টারনেট পাই বা রেডিওতে যে শুনি, টিভি দেখি, এটা কিন্তু সম্ভব হচ্ছে বিকজ অফ অ্যাটমসফিয়ারিক উইন্ডো। মানে অ্যাটমসফিয়ারিকের মধ্যে যে গ্যাপটা থাকছে তার মধ্যে দিয়ে সিগন্যালটা চলে যাচ্ছে। এবার আছে রিফ্লেকশন আর রিফ্লেকশন। তো যখন যাচ্ছে তখন বায়ুমণ্ডলে আমরা জানি যে এক এক জায়গায় এক এক রকমের কিন্তু অবয়ব আছে, উপাদান আছে, সে কারণে অনেক সময় এরকম আসেনি এরকম করে ঘুরে গেল, এটাকে বলে রিফ্লেকশন। অনেক সময় এরকম সোজা আসছে আবার তার চেঞ্জ হয়ে গেল ডিরেকশন, এটা হলো রিফ্লেকশন। তো রিফ্লেকশন আর রিফ্লেকশন এই দুটা জিনিস তো সবার মোটামুটি আছে, এগুলো অতটা ইম্পর্টেন্টও না। অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা খুব ইম্পর্টেন্ট। এবার আছে স্ক্যাটারিং। তো স্ক্যাটারিংটা কি, স্ক্যাটারিংটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের এরকম রেডিয়েশনটা আসলো, রেডিয়েশনে এসে পার্টিকেল মানে বায়ুমণ্ডলে আসলো, আসেনি কী হলো, সে এরকম করে ভাগ হয়ে গেল, ছড়িয়ে গেল, দিস ইজ কল স্ক্যাটারিং। তো স্ক্যাটারিং কীভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে একে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেলি স্ক্যাটারিং, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে খুব। রেলে স্ক্যাটারিং একটা হচ্ছে মিয়ে স্ক্যাটারিং এরকম বা মি স্ক্যাটারিং, একটা হচ্ছে নন সিলেক্টিভ স্ক্যাটারিং, আর একটা হচ্ছে রমান স্ক্যাটারিং। তো রেলে স্ক্যাটারিংটা কি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওয়েভ লেন্থ যখন পার্টিকেল সাইজ থেকে বড় হবে, ঠিক আছে, ওয়েভ লেন্থ মানে এই যে ওয়েভ লেন্থটা যেটা আসছে তরঙ্গটা, রেডিও ওয়েভ তরঙ্গটা, আর এখানে যে পার্টিকেল সাইজটা আছে, এই সাইজটা যখন কী হবে, পার্টিকেল সাইজটা যতটা আছে, মানলাম পার্টিকেল সাইজটা খুব ছোটো, তার থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়, তখন সেটাকে আমরা বলবো কি রেলে স্ক্যাটারিং। বুঝা গেল? ওয়েভ লেন্থ যখন পার্টিকেল সাইজ থেকে বড় হবে তখন তাকে বলা হচ্ছে রেলে স্ক্যাটারিং, খুব ইম্পর্টেন্ট। আর এর জন্যই কিন্তু আমরা আকাশকে কি দেখি, ব্লু দেখি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছিল নেটে, কোন ধরনের স্ক্যাটারিংয়ের ফলে আকাশকে নীল দেখায়, তাহলে হচ্ছে রেলে স্ক্যাটারিংয়ের ফলে। এবার হচ্ছে মি স্ক্যাটারিং, তাহলে এটা তার ঠিক উল্টা। যদি পার্টিকেল সাইজগুলোই বড় হয়, পার্টিকেল সাইজটা অনেক বড় আর তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক ছোটো হয়, তাহলে সেক্ষেত্রে যে বিচ্ছুরণটা হবে এদিকে, সেই বিচ্ছুরণটাকে কিন্তু কী বলা হচ্ছে, মিয়ে স্ক্যাটারিং। এটা ডাস্ট, ধূলিকণা এগুলোতে মেইনলি হয়ে থাকে। এক্ষেত্রে আকাশটাকে কী দেখায়, হোয়াইট দেখায়। তো আকাশ যদি হোয়াইট দেখায় তার মানে বুঝতে হবে যে মিয়ে স্ক্যাটারিং হচ্ছে। নন সিলেক্টিভ স্ক্যাটারিং কি,
এটা হচ্ছে নো ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট, এই কোনো ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, বুঝা গেল। তো যদি পরীক্ষায় কোনো দিন আসে কি পয়েন্ট এরকমই আসবে যে নিম্নোক্ত কোনটা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না বা ওয়েভলেন্থের ভিত্তিতে হয় না, তাহলে সেটা হবে নন সিলেক্টিভ। মূলত লার্জ পার্টিকেলের ক্ষেত্রে হয় এটা, যেমন ওয়াটার ড্রপলেটসের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে হয়। আর রমান স্ক্যাটারিং হচ্ছে, ঠিক আছে, ভেঙ্কট রমন আবিষ্কার করেছে যেন একে রমন স্ক্যাটারিং বলা হয়। পার্টিকেল মে বি স্মলার, লার্জার অর ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ। বলছে ওই পার্টিকেল একসঙ্গে স্মলও হতে পারে, লার্জও হতে পারে, মিডিয়াম হতে পারে, সমানও হতে পারে। তো ওইটা গোটাটাকে রমন বলেছে যেন একে রমন স্ক্যাটারিং বলা হচ্ছে, ঠিক আছে। যেমন এখান থেকে এটা আসছে রেল স্ক্যাটারিংয়ের মতে, যে যাচ্ছে বিচ্ছুরণটা একই রকম হবে, কিন্তু এখান থেকে এটা আসলো আসেনি, আলাদা আলাদা রঙের বিচ্ছুরণ হচ্ছে, ঠিক আছে, কারণ এখানে সব রকম উপাদান আছে, ছোটো আছে, বড় আছে, মাঝারি আছে, সব আছে। তো আসছে যখন, তখন ওই জন্য আলাদা আলাদা হচ্ছে, ছোটোরা আলাদা বিচ্ছুরণ করছে, বড়রা আলাদা করছে, মাঝারিরা আলাদা করছে, ফলে কিন্তু বিচ্ছুরণটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এরা কিন্তু ওরকম নয়, এরা কিন্তু ভাগ করে দিল যে হয় এটা হবে নাহলে এটা হবে, এ বলে যে না গোটাগুলো একসঙ্গে হতে পারে, এই হলো ব্যাপার। তারপর আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড স্পেকট্রাম। রেডিয়েশন মানে যে তরঙ্গটা আসছে সূর্য থেকে, সেটাকে বলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর এই তরঙ্গটা যখন আমরা রেঞ্জের আকারে সাজাবো, যে এই যে এরকম করে, যেটা ছোটো রেঞ্জ, যেটা বড় রেঞ্জ, মাঝারি রেঞ্জ, এরকম করে যখন সাজাবো, তখন তাদের একত্রে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। রেঞ্জ অফ অল ইএম রেডিয়েশন টাইপ অ্যারেঞ্জ বাই ওয়েভলেন্থ ওর ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে কার কত মান। যেমন 1 মিটারের যদি বেশি হয় তো সেটা হলো রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও টিভি, মোবাইল এগুলোর কাজে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ হলে এত এত, এরকম করে দেওয়া আছে, আর কোনটা কোন কাজে ব্যবহার করা আছে সেটাও দেওয়া আছে, ঠিক আছে। আর এখান থেকে একটা কোশ্চেন আছে যে ভিজিবল রের ওয়েভলেন্থ কত। তো ভিজিবল রের ওয়েভলেন্থ হচ্ছে 0.4 থেকে 0.7 মাইক্রো এম। কিন্তু যদি আমরা ন্যানো এম যদি দেখি NM, তাহলে সেটা হবে 400 থেকে 700, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। বা 0.4 থেকে 0.7, যেমন এখানে 0.4 থেকে 0.7 মাইক্রোওয়েভ, এটা হলো ভিজিবল রে। তো এগুলো দুভাবে কোশ্চেন আসে, এটা একটা তো হচ্ছে ডিরেক্ট জিজ্ঞেস করে যে ভিজিবল রের তরঙ্গ দৈর্ঘ্য কত, আর একটা হচ্ছে পরপর কয়েকটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেয় যেগুলোকে সাজাও পরপর, ঠিক আছে, ওয়েভলেন্থ অনুসারে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো সাজাও। তারপর আছে রিমোট সেন্সিং এজেন্সি, যেমন CNSA, এটা চায়নারটার নাম, ESA হচ্ছে ইউরোপেরটার নাম, ইসরো যেমন আমাদের ইন্ডিয়ারটার নাম, JAXA হচ্ছে জাপানেরটার নাম, নাসা আছে USA-তে, এরকম। তারপর হচ্ছে কতগুলো স্যাটেলাইট, যেমন IRS স্যাটেলাইট, মানে এটা ইন্ডিয়া পাঠায়, এবং কী কারণে পাঠায়, মেইনলি রিমোট সেন্সিংকে আরও ভালো করার জন্য, কৃষি, বন, জলসম্পদ এগুলোর উন্নতি করার জন্য। ইনস্যাট সিরিজগুলো মেইনলি আবহাওয়া, টেলিকম, এটা খুব ইম্পর্টেন্ট। কার্টোসেট যেটা স্যাটেলাইট, সেগুলো মেইনলি মানচিত্র তৈরির জন্য ব্যবহার করা। কার্টো মানে কার্টোগ্রাফি। ল্যান্ডসেটটা কে পাঠায়, ল্যান্ডসেটটা কাদের, তো ল্যান্ডসেট হচ্ছে USA, ল্যান্ডসেট 1, 2, 3, তার মানে এগুলো US-এর ভূপ্রকৃতি পর্যবেক্ষণের জন্য পাঠায়। টেরা হচ্ছে US-এর, অ্যাকোয়া হচ্ছে US-এর, এরকম। নোয়া, এই নোয়াটা পরীক্ষা দেয়, নোয়াটা কাদের, এটা। সেন্টিল বলে একটা আছে, সেটা ইউরোপের। স্পটটা তো ফ্রান্সের। রাডার স্টার যেটা আছে সেটা কানাডার, ঠিক আছে। ইকোনস হচ্ছে USA, কুইক বার্ডও US-এর। আর চাউনার আছে যেমন গাফেন, রিসোর, মেটিওর, গ্লোনাস। গ্লোনাসটা রাশিয়ার, মিটিওরটা রাশিয়ার, কসমোসটা রাশিয়ার, ঠিক আছে। তো এগুলো মনে রাখতে হবে। বেইডুও যেটা আছে সেটা হচ্ছে চায়নার, এগুলো চায়নার। ইন্ডিয়ারগুলো মেনলি কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটুকু মনে রাখতে হবে, আর বাকি খালি নামগুলো মনে রাখলে হবে যে কোনটা কোন দেশের, তাহলেই হবে। এবার যদি আমরা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, তো 19/4/1975 সালে আর্যভট্ট প্রথম প্রেরিত হয় স্যাটেলাইট। 1980 সালে রোহিণী RS-1, এর মাঝখানে অনেকগুলো আছে কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। 2005 সালে প্রথম কার্টোসেট 1, যেটা কার্টোগ্রাফিক উন্নতির জন্য পাঠানো হয়েছিল, সেটাকে পাঠানো হয়। চন্দ্রযান 1 প্রথমে গেছিলো 2008 সালে, ঠিক আছে। তারপর হচ্ছে 2013 সালে মঙ্গলযান মার্স অরবিটিং, ঠিক আছে। 2015 সালে অ্যাস্ট্রোস্যাট কার্টোস্যাট 2 পাঠিয়েছে 2017 সালে। 2018 সালে GSAT-29, এরকম। 2023 সালে হচ্ছে চন্দ্রযান 3, এরকম পাঠিয়েছে। আরও এখানে আছে কয়েকটা, 2025 সালেও একটা পাঠিয়েছে। এবার হচ্ছে নেভিগেশন সিস্টেম অফ ডিফারেন্ট কান্ট্রি। নেভিগেশন সিস্টেম মানে যারা হচ্ছে ওই GPS আর কি, যেমন GPS আমরা বলে থাকি, তো GPS কিন্তু US-এর একটা ব্যাপার, যেটা আমরা ফ্রিতে ব্যবহার করি। গ্লোনাস হচ্ছে রাশিয়ার নেভিগেশন সিস্টেমটা কিন্তু গ্লোনাস চালায়। গ্যালিলিও হচ্ছে ইউরোপের, বেইদু বা কম্পাস হচ্ছে চায়নার, ইন্ডিয়ার হচ্ছে IRNSS বা NAVIC, কিন্তু এটা অত পপুলার না, সবাই GPS-ই চালায়। QZSS হচ্ছে জাপানের। তো এগুলো একটু মুখস্থ করতে হবে।
এর মধ্যে সবথেকে পপুলার হচ্ছে জিপিএস, অর্থাৎ যতগুলো নেভিগেশন সিস্টেম আছে জিপিএসটা সব থেকে বেশি পপুলার। ওই জন্য জিপিএসটা সম্পর্কে একটু বলতে হবে যে জিপিএসের ফুল ফর্ম হচ্ছে নাভাস্টার জিপিএস, আসল নাম, এর একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে। নেভিগেশন সিস্টেম উইথ টাইম রেঞ্জিং গ্লোবাল পজিশনিং সিস্টেম, এত বড় নাম। অপারেটেড বাই, এটাকে ইউনাইটেড স্টেটের যে ডিফেন্স সিস্টেমটা আছে ওরাই কিন্তু চালায়। এখানে কিন্তু মেনলি 24টা স্যাটেলাইট মিলে হচ্ছে এই জিপিএসটা কাজ করে, 24টা স্যাটেলাইট আছে। ফার্স্ট বিগেইন কবে হয়েছিল? 1973 সালে। কোন পদ্ধতিতে কাজ করে? ট্রাইলেট রিজিয়ন, অর্থাৎ এই ত্রিভুজ পদ্ধতিতে, ঠিক আছে। এর কয়েকটা সেগমেন্ট আছে, স্পেস সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট, ইউজার সেগমেন্ট। স্পেস সেগমেন্ট বলতে মহাকাশে থাকা বিভিন্ন ধরনের স্যাটেলাইটগুলোকে নিয়ে স্পেস সেগমেন্ট। কন্ট্রোল সেগমেন্ট মানে যারা ওই স্যাটেলাইটগুলোকে কন্ট্রোল করে। এদের আবার 3টা ভাগ আছে, মাস্টার কন্ট্রোল স্টেশন, গ্রাউন্ড বেস, গ্রাউন্ড অ্যান্টেনা। মাস্টার মানে হেড অফিস এরকম। তো এই যে মাস্টার কন্ট্রোল স্টেশনটা কোথায় আছে সেটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, যে কলোরাডো স্প্রিং গ্রাউন্ডে, কলোরাডোতে, অর্থাৎ ইউএসএতে। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর চলে আসবো জিআইএস। এটা সোজা আছে মোটামুটি। জিআইএস হচ্ছে একটা টেকনোলজি বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ডেটা ক্যাপচার করি এবং বিভিন্ন ধরনের ম্যাপ প্রস্তুত করি মেইনলি। তো জিআইএসের ফাদার কাকে বলা হচ্ছে? রজার টমলিনসনকে, যিনি একজন কানাডিয়ান ছিলেন আর কি। এর কতগুলো উপাদান আছে? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, লাইভওয়্যার বা পিপল, মেথড, সেগুলো তো সবার জানা আছে, এগুলো আমি তো ডিটেলসে বলছি না। হ্যাঁ, তো এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোন কোন সফটওয়্যার আছে। তো আর্ক জিআইএস আছে, কিউ জিআইএস আছে, গ্রাস জিআইএস আছে একটা, ম্যাপ ইনফো আছে, ইলুইস আছে, এগুলো সব। এবার ডেটাটা এখানকার খুব ইম্পর্টেন্ট, যে ডেটা কয় ধরনের ডেটা ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে স্পেশিয়াল ডেটা, যেমন হচ্ছে যার ল্যাট লং থাকবে তাকে বলা হচ্ছে স্পেশিয়াল ডেটা। আর নন স্পেশিয়াল ডেটা মানে যে একটা নদীর নাম, ঠিক আছে, নদীটা কবে তৈরি হয়েছিল, এই বিষয়গুলোকে বলা হয় নন স্পেশিয়াল ডেটা। আর ল্যাট লংটা সহ যখন বলবো তখন সেটা হচ্ছে স্পেশিয়াল ডেটা, এরকম। তারপরে অ্যাপ্লিকেশন, এটা বিভিন্ন কাজে, ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে, এগ্রিকালচারের কাজে ব্যবহার করা হয়। তো মেইনলি ডেটা স্ট্রাকচারটাকে আমি আলাদা করে ভাগ করেছি। আবার ডেটা স্ট্রাকচার দুই প্রকার, স্পেশিয়াল আর অ্যাট্রিবিউট। স্পেশিয়াল মানে যেটা ল্যাট লং সহকারে ব্যাখ্যা করবে, ঠিক আছে। আর অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওই স্পেশিয়াল ডেটারই, মানে মানলাম একটা ছবি আছে, ছবির মধ্যে নাম লেখা আছে জায়গার, একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে নাম লেখা আছে, তাহলে প্রত্যেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা বা নন স্পেশিয়াল ডেটা। স্পেশিয়াল ডেটা দুই প্রকার, রাস্টার আর ভেক্টর। তো রাস্টার মেনলি পিক্সেল বেস ডেটা, অর্থাৎ একে জুম করলে আমরা পিক্সেলে পাবো এরকম। আর ভেক্টর মেনলি পয়েন্ট, লাইন আর পলিগন বেস ডেটা। এটা কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে সুবিধা, এটা ডিসক্রিট ডেটার ক্ষেত্রে সুবিধা। ওভারল্যাপিংটা যেমন পরীক্ষা আসছিল যে নট ইজি, আগে আমি এটা উল্টা জানতাম, এটাতে ইজি হয়, ঠিক আছে। ভেক্টর ডেটার ক্ষেত্রে ইজি হবে। তো এরকম ছিল কথা, এগুলো তো মনে হয় সবাই জানি, এটাও তো সমস্যা হবে না। ব্যাস, তো এত দূর পর্যন্ত ছিল। আজকে থেকে কার্টোগ্রাফিক টেকনিক কমপ্লিট হয়ে গেল।